আমরা লাইভে আছি ভাই, শুরু করেন। জি, শুরু করব। অনেক ভাই, শুরু করব। অনেক জি ভাই ভাই, শুরু শুনতে করেন, আমরা পাচ্ছেন? লাইভে আছি। জি জি ভাইয়া, শুরু করেন। জি। Good evening, everyone, dear doctors and medical students. BD Physician and FDSR Students Wing কর্তৃক আয়োজিত হাইপোথাইরয়েডিজম বিষয়ক আজকের সায়েন্টিফিক সেমিনারে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য হরমোন রোগ বিশেষজ্ঞ, ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিকেল শিক্ষার্থীদের অত্যন্ত প্রিয় মুখ, শ্রদ্ধেয় ডক্টর ABM কামরুল হাসান স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট এন্ডোক্রাইনোলজি, ময়মনসিংহ মেডিকেল কলেজ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন আপনি? জি ভালো, সবাই ভালো আছে স্যার, আশা করি। জি স্যার, করোনাকালীন এই সময় কেমন কাটছে আপনার সময়? আসলে একটু ভয়ে থাকে সবাই এই সময় আসলে, তারপরেও কাজের অভাব নেই। হাসপাতাল, তারপর ব্যক্তিগত চেম্বার সব মিলিয়ে আসলে কিছু লেখালেখির কাজ, জার্নালে লেখা, অনেকগুলো মিলিয়ে আসলে খুব ব্যস্ত সময় কাটে। তারপরেও মাঝে মধ্যে আমাদের এখানে এন্ডোক্রাইনোলজি কোর্স আছে, তো ওদের রেস্টুরেন্ট ওদের সাথেও একটু সময় দিতে হয়। সব মিলিয়ে আসলে বেশ ব্যস্ততার মধ্যে সময় কেটে যায়। তারপরেও আগের চেয়ে যেটা মিস করি সেটা হলো রেগুলার যে হাসপাতালের যে অ্যাক্টিভিটি, সেটা আমরা মিস করি। আশা করি সব অচিরেই আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবো। আচ্ছা আচ্ছা স্যার, আমরা আশা রাখি খুব দ্রুত আমরা এই মহামারী কাটিয়ে উঠবো, আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব। স্যার, আপনার অনুমতি ক্রমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। স্যার, আপনি যদি অনুমতি দেন। স্যার, হ্যাঁ, আমরা স্যার, শুরু করতে। জি স্যার, শুরু করার আগে আমরা জাস্ট আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করতে চাই। স্যার, স্যার, আমাদের মেডিকেল সায়েন্সের আমাদের যে পায়োনাররা আছেন, অর্থাৎ আমাদের সিনিয়র স্যাররা, যাদের জ্ঞান, যাদের মহিমা আমাদের ন্যাশনাল লেভেলকে ক্রস করে ইন্টারন্যাশনাল অঙ্গনকে আলোকিত করেছে, সেই সমস্ত স্যারদের মুখে প্রায়শই একটি কথা শোনা যায়, তাদের সকল দিক নির্দেশনে একটি কথাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মেডিকেল শিক্ষার্থীদের বা মেডিকেল ছাত্রদের সবসময় স্টাডি ওরিয়েন্টেড থাকা উচিত। তো করোনার এই লকডাউনের সিচুয়েশনে সারা দেশের মেডিকেল শিক্ষা কার্যক্রম যখন বন্ধ রয়েছে, তখন বিডি ফিজিশিয়ানস এবং এফডিএসআর স্টুডেন্টস উইং এর উদ্যোগে এই যে অনলাইন ভিত্তিক মেডিকেল শিক্ষার প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে স্যার আপনি কি কেমন হিসাবে দেখছেন? স্যার, আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু বলবেন, খুব সংক্ষেপে বলবেন স্যার। হ্যাঁ, এই মুহূর্তে তো আসলে সামনাসামনি যে ক্লাসগুলো সেগুলা এমবিবিএস এবং স্নাতকোত্তর পর্যায়ে সবগুলাই বন্ধ আছে। তো সেই ক্ষেত্রে যদিও এই অনলাইন ক্লাসগুলো সম্পূর্ণ ওটাকে প্রতিস্থাপন করতে পারছে না, অর্থাৎ ফুললি রিপ্লেসমেন্ট অফ লাইভ ক্লাস যেটা আমরা সামনাসামনি নিয়ে থাকি সেটা না। তারপরে আমি যেটা মনে করি যে এটা কিছুটা হলেও ওটার যে অভাব সেটা পূরণ করতে পারছে। আরেকটা সুবিধা বেনিফিট এখানে নিশ্চয়ই আছে। আমি যখন ক্লাস নিতাম নিজে সশরীরে ক্লাসরুমে, তখন আমি হয়তো অল্প সংখ্যক স্টুডেন্টদের কাছে রিচ করতে পারতাম। এখন যেটা হয়েছে অনলাইন ক্লাসে সবচেয়ে বড় সুবিধা যেটা হলো যে আমি বাংলাদেশ শুধু না, সারা বাংলাদেশ বিশ্বের যে কারো ক্লাস আমি নিজে করতে পারি। প্লাস কেউ যদি আমার কথা অনেকেই যদি আমার ক্লাসে কেউ অ্যাটেন্ড করলে সরাসরি শুনতে পারে। এটা একটা বিশাল সুবিধা, আমরা এই সুবিধাটা নিচ্ছি। তারপরেও আমি বলবো যে আসলে সামনাসামনি যে ইন্টারাকশন, সেটার বিকল্প নিশ্চয়ই অনলাইন ক্লাস কখনোই ছিল না বা হবেও না। আমরা বিডি ফিজিশিয়ান যে কাজটা করছে আসলে আমি ব্যক্তিগতভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ হলো যে স্যারদের সামনাসামনি ক্লাস করার কথা আমরা অনেকে চিন্তাও করতে পারি না, যেমন মাহমুদ হাসান স্যার। আমি সরাসরি রিদওয়ান স্যারের স্টুডেন্ট ছিলাম, রিদওয়ান স্যারের ক্লাস আমি আতিক স্যারের ক্লাস করেছি বা বিএসএম জলিল স্যারের ক্লাস করেছি। এদের ক্লাস ওনাদের তো আর সরাসরি ক্লাস করার সুযোগ এখন এমবিবিএস স্টুডেন্ট এবং অনেক পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট যারা আছে তাদেরও নেই। তো এই বিডি ফিজিশিয়ান এই একটা জায়গাতে চমৎকার কাজ করেছে, সেটা হলো যে এদের এই যে স্বনামধন্য আন্তর্জাতিক পর্যায়ের যে শিক্ষক যারা ওনাদের যে ক্লাসগুলো এগুলো আমাদের ওনাদেরকে শুনতে পারার সুযোগ করে দিয়েছে। এটা একটা বিশাল সুযোগ আমি মনে করি, এবং এই সুযোগটা আসলে যেভাবে বেনিফিশিয়ান করেছে এটা আসলে অতুলনীয়। আমি তো মনে করি যে এটাকে আসলে কোনো ভাষায় ধন্যবাদ দিয়ে এটাকে এপ্রিসিয়েশন করা যাবে না। এটাই আমি মনে করি। ধন্যবাদ।
জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন আমাদের আজকের অতিথি স্যারের মহামূল্যবান কথা। আমরা স্যারের সাথে একমত পোষণ করছি। আমরা সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি বিডি ফিজিশিয়ানকে, যে আমাদের দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের যে স্বনামধন্য চিকিৎসক সমাজ আছে তাদের খুব কাছাকাছি আমাদের মেডিকেল শিক্ষার্থীদেরকে পৌঁছে দেওয়ার একটি সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমি বিডি ফিজিশিয়ানস এর প্রতিষ্ঠাতা এবং প্রধান কর্ণধার ডক্টর এহসান স্যারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি এবিএম ডক্টর কামরুল হোসেন স্যারের অনুমতিক্রমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান হাইপোথাইরয়েডিজম শীর্ষক আলোচনা শুরু করতে চলেছি। স্যার, আমি আপনার কাছে অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি হ্যাঁ, শুরু করা যায়। জি শুরু করুন। জি, স্যার। আমি কি স্লাইড শেয়ার করব এখন? জি স্যার, স্যার স্লাইড শেয়ারের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করতে পারেন স্যার। জি, অনেক ধন্যবাদ অভিজিৎ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বিডি ফিজিশিয়ানের প্রতি, বিশেষ করে যার মাধ্যমে আমি এই বিডি ফিজিশিয়ানের সাথে পরিচিত, শ্রদ্ধেয় এহসান ভাই। আমি মনে করি যে উনি এই বিডি ফিজিশিয়ানের প্রাণ মনে করি আমি ওনাকে। তো ওনার যে সার্বক্ষণিক যে প্রচেষ্টা, সার্বক্ষণিক যে ইফোর্ট, এটা আসলে কোনো ভাষাই এপ্রিসিয়েশন করার মতো উপায় আমার নেই। তো আমি তার ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আমাদের যে এই এত বড় একটা প্ল্যাটফর্ম রেগুলার বেসিসে আমাদের স্বনামধন্য স্যারদের সাথে তাদেরকে শোনার সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই কমন একটা প্রবলেম, এন্ডোক্রাইন প্রবলেম। শুধু এন্ডোক্রাইনোলজিস্ট না, এটা আমি মনে করি যে মেডিকেল যে কোনো স্পেশালিটি, সাব স্পেশালিটি সবাইকেই এই প্রবলেমটা ফেস করতে হয়, হাইপোথাইরয়েডিজম। তো আমি অলরেডি আমার পরিচয় দেওয়া হয়ে গেছে, আমি আর আগাচ্ছি না। আমি ডাক্তার এবিএম কামরুল হাসান, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এখানে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আজকের যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের অবজেক্টিভ গুলো হচ্ছে যে ইটিওলজি এন্ড প্রিভ্যালেন্স অফ হাইপোথাইরয়েডিজম। আমরা এটা নিয়ে শর্ট আলোচনা করব। হাইপোথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার্স, হাউ টু ইনভেস্টিগেট এ সাসপেক্টেড কেস অফ হাইপোথাইরয়েডিজম, ম্যানেজমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম, পেশেন্ট এডুকেশন ইন হাইপোথাইরয়েডিজম, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আরেকটা হচ্ছে যে স্পেশালিস্ট রেফারেল, অর্থাৎ কখন আমাদের হাইপোথাইরয়েডিজম পেশেন্টকে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করতে হবে। তো আমি এই কয়েকটা বিষয়ের উপরে আমি আজকে কথা বলবো। প্রথমে আসি ইটিওলজি এন্ড প্রিভ্যালেন্স অফ হাইপোথাইরয়েডিজম। আমরা জানি নামেই এর ডেফিনিশন বলে দিচ্ছে, হাইপো মিন্স সাবনর্মাল অর্থাৎ কম। তার মানে হচ্ছে যে দিস ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন হোয়ার দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন অফ থাইরয়েড হরমোনস। দ্যাট ইজ থাইরয়েড থেকে যে হরমোনগুলো আমাদের তৈরি হয়, আমরা জানি থাইরক্সিন এবং ট্রাইআইডোথাইরোনিন, দুটো হরমোন থাইরয়েড থেকে তৈরি হয়। এই দুটো হরমোনের যখন বডিতে ডেফিসিয়েন্সি হয়, সেটার যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। প্রিভ্যালেন্স হাইপোথাইরয়েডিজম, যেটা আমরা এখন প্রথমে আমরা ওভার্ট হাইপোথাইরয়েডিজম নিয়ে কথা বলবো। পরে আমরা এর আরেকটা পার্ট আছে যেটা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, সেটা নিয়ে আমি কথা বলবো। তো ওভার্ট হাইপোথাইরয়েডিজম এটা আমাদের যে প্রিভ্যালেন্স, আমাদের দেশের যে প্রকৃত যে প্রিভ্যালেন্স আমাদের আসলে জানা নেই, কারণ আমাদের ওরকম কোনো ইপিডেমিওলজিক্যাল স্টাডি আমাদের নেই। তো আমরা ধারণা করি আমাদের দেশে প্রায় 10% পিপল বিভিন্ন ধরনের থাইরয়েড ডিজিজে আক্রান্ত। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে দেখা যাচ্ছে যে 0.3 to 3.7% তাদের যে জেনারেল পপুলেশন, এদের মধ্যে ওভার্ট হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত, এবং ইউরোপে এটা 0.2 to 5.3%। আবার ইন্ডিয়াতে একটা গবেষণা ছিল, সেটা 8টা বড় বড় শহরে ছিল। ওখানে দেখা গেছে যে এটা একটু বেশি প্রিভ্যালেন্স ছিল, যেটা হলো ওরা অলমোস্ট 11% পেশেন্ট হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত পেয়েছিল। এটা ওভার্ট হাইপোথাইরয়েডিজম পেশেন্ট। আয়োডিন স্ট্যাটাস, যেটা হলো অন্যতম ডিটারমিনেটর অফ দ্য প্রিভ্যালেন্স অফ হাইপোথাইরয়েডিজম। এটা দেখা যাচ্ছে যে আগে আয়োডিন ডেফিসিয়েন্সি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ছিল, এবং আয়োডিন ডেফিসিয়েন্সি মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম ছিল। এখন দেখা যাচ্ছে যে গত শতাব্দীর শেষ দশকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আয়োডিন সাপ্লিমেন্টেশন করা শুরু হয়েছে, এবং আয়োডিন ডেফিসিয়েন্সি স্ট্যাটাস আসলে বিশ্বের প্রায় বেশিরভাগ দেশে আয়োডিন এখন আর ডেফিসিয়েন্সি নেই। এখন দেখা যাচ্ছে যে আয়োডিন কোনো কোনো জায়গায় এক্সেস পাওয়া যাচ্ছে,
অর্থাৎ আবার এই এক্সেস আয়োডিনও এখন হাইপোথাইরয়েডিজমের সাথে লিঙ্ক পাওয়া যাচ্ছে। ধারণা করা হয় যে এক্সেস আয়োডিন এই থাইরয়েডের যে অটো ইমিউনিটি আছে এটাকে এনহ্যান্স করে, যার ফলে তার থাইরয়েড ডিসঅর্ডারের প্রিভ্যালেন্স অতিরিক্ত আয়োডিন কনজাম্পশন করলেও বেশি বেশি পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে হোয়াইট যে পপুলেশন অর্থাৎ ককেশিয়ান যারা, ওদের মধ্যে নন হোয়াইটের তুলনায় প্রিভ্যালেন্স বেশি। অবভিয়াসলি আমরা আমাদের প্র্যাকটিসেও জানি যে মহিলাদের থাইরয়েডের ডিসঅর্ডার ইনক্লুডিং হাইপোথাইরয়েডিজম এটার প্রিভ্যালেন্স বেশি, এবং বয়স্কদের মধ্যে বয়স যত বাড়ে তার থাইরয়েডের প্রিভ্যালেন্স ডিসঅর্ডারের প্রিভ্যালেন্স তত বাড়তে থাকে। অন্যান্য অটোইমিউন ডিসঅর্ডার যেটা আমাদের দেশে বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস, এডিসনস ডিজিজ বা অটোইমিউন পলি এন্ডোক্রাইন সিনড্রোম কিছু আছে, ওদের সাথে এই থাইরয়েড ডিজিজের একটা অ্যাসোসিয়েশন দেখা যায়। এদের মধ্যে হাইপোথাইরয়েডিজমের প্রিভ্যালেন্স একটু বেশি থাকে। এছাড়াও ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এই সমস্ত যে সিনড্রোমিক ডিজিজ যেগুলো, ওগুলাতেও আমরা দেখি যে তাদের মধ্যে থাইরয়েড ডিজিজের প্রিভ্যালেন্স অনেক বেশি। আমরা যদি এই যে হাইপোথাইরয়েডিজম এই টার্মটাকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ এই হাইপোথাইরয়েডিজমের ইটিওলজি বলি বা তাদের টাইপসকে আমরা যদি ভাগ করতে যাই, তাহলে আমরা 4টা মেইন ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যান্ড পেরিফেরাল। প্রাইমারি, এটা নামই বলে দিচ্ছে, প্রাইমারি মানে হচ্ছে যে ওই যে গ্ল্যান্ডের যে অরিজিন অর্থাৎ থাইরয়েড, ওই থাইরয়েডের কোনো প্যাথোলজির জন্য যদি কোনো থাইরয়েড হরমোনগুলো কমে যায়, ওটাকে আমরা বলবো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। সেকেন্ডারি মানে হচ্ছে থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্ল্যান্ডের যে থাইরয়েডের গ্ল্যান্ডের যে হরমোনাল অ্যাক্টিভিটি, এটার প্রোডাকশন যে গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে, যেটা পিটুইটারি, অর্থাৎ পিটুইটারি থেকে আসে টিএসএইচ, ওই টিএসএইচ এর ডেফিসিয়েন্সির জন্য যদি কোনো ধরনের হাইপোথাইরয়েডিজম হয়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। অনুরূপভাবে পিটুইটারির কন্ট্রোলার হচ্ছে আমরা জানি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা রিলিজ হয়, যেটা পিটুইটারির টিএসএইচ সিক্রেশনকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। টিএসএইচ এর আরেকটা নাম হলো থাইরোট্রপিন। তো এই হাইপোথ্যালামিক যদি কোনো ডিসঅর্ডার অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন ডেফিসিয়েন্সির কারণে যদি তার হাইপোথাইরয়েডিজম হয়, সেটাকে আমরা বলবো টারশিয়ারি হাইপোথাইরয়েডিজম। আরেকটা হাইপোথাইরয়েডিজম আছে পেরিফেরাল, দিস ইজ এক্সট্রা থাইরয়েডাল, অর্থাৎ এটা হলো যে আফটার থাইরয়েড, অর্থাৎ পেরিফেরাল কোনো টিস্যুতে এক্সেস থাইরয়েড হরমোনের মেটাবলিজমের কারণে যদি কোনো ধরনের হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে, সেটাকে আমরা বলবো পেরিফেরাল হাইপোথাইরয়েডিজম। তো ফরচুনেটলি যেটা মোস্ট অফ দ্য কেসেস অফ হাইপোথাইরয়েডিজম আর প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। সেকেন্ডারি বলি, টারশিয়ারি বলি, সেকেন্ডারি আর টারশিয়ারিকে একসাথে আবার সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম বলি। এই দুটা প্লাস পেরিফেরাল হাইপোথাইরয়েডিজম, এটা সব মিলিয়ে টোটাল হাইপোথাইরয়েড কেসের 1% কম। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা ইন আওয়ার ডেইলি প্র্যাকটিস যে হাইপোথাইরয়েডিজমটা ফেস করি, সেটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। অনেক সময় আমরা ডায়াগনোসিসে এটা লিখি না, কিন্তু আমাদের লেখা উচিত যে আইদার ইট ইজ প্রাইমারি হাইপোথাইরয়েড না এটা সেন্ট্রাল হাইপোথাইরয়েড, কারণ দুটা ম্যানেজমেন্টে কিন্তু একটু ডিফারেন্স আছে, আমি পরবর্তীতে আমি বলবো। আমরা যদি কারণ দেখি যে এই প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কারণ, তাহলে মোস্ট কমন কজ প্রবাবলি at present is chronic autoimmune thyroiditis, that is যেটাকে আমরা বলি হাশিমোতো থাইরয়েডাইটিস, অর্থাৎ থাইরয়েডের এক ধরনের অটোইমিউন ডিজিজ, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, যার ফলে একটা ইমিউন রিঅ্যাকশন হয়ে ওই গ্ল্যান্ডটার সেলফ ইনডিউসড একটা ডিস্ট্রাকশন হয়। এটা হাশিমোতো থাইরয়েডাইটিস একটা পপুলার নাম। এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড সম্ভবত এখন পর্যন্ত কোনো লিটারেচারে বলে যে আয়োডিন ডেফিসিয়েন্সি ইজ দ্য মোস্ট কমন কজ। আবার আমি আগেই বলেছি যে আয়োডিন এক্সেস ক্যান অলসো কজ হাইপোথাইরয়েডিজম। অনেকগুলো ড্রাগ আছে, বিশাল লিস্ট, এটা আমি ডিটেইলে যাব না, যেগুলো হাইপোথাইরয়েডিজম করতে পারে। আমাদের ইয়েতে যেগুলো আমরা সবচেয়ে কমনলি পাই, সেটা হলো যে এমিওডারন, যেটা অনেক সময় হার্ট ডিজিজ, বিভিন্ন কার্ডিয়াক অ্যারিথমিয়া ডিজিজ ইউজ করা হয়। এছাড়াও সাইকিয়াট্রিতে একটা ওষুধ খুব লেখা হয়, লিথিয়াম, মুড স্টেবিলাইজার, মুড ডিসঅর্ডার লেখা হয় ওটা। এছাড়াও বিভিন্ন রকমের যেটা আমরা বলি নিউ ইমিউন থেরাপি, যেমন সাইটোকাইন কাইনেজ ইনহিবিটরস, আলফা ইন্টারফেরন, থ্যালিডোমাইড, মনোক্লোনাল অ্যান্টিবডিজ, এগুলাও অনেক সময় এই ধরনের থাইরয়েড হাইপোথাইরয়েডিজম করতে পারে। আয়াট্রোজেনিক হাইপোথাইরয়েডিজম, আয়াট্রোজেনিক মানে হলো যে ডাক্তারের তার যে কোনো ট্রিটমেন্ট। আয়াট্রোজেনিক হাইপোথাইরয়েডিজম বেসিক্যালি অন্য কোনো ডিজিজের ট্রিটমেন্ট, আইদার এটা থাইরয়েড ডিজিজ অথবা অন্য যে কোনো ডিজিজের ট্রিটমেন্ট পারপাজে যদি হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে। যেমন আমি যদি কাউকে হাইপার থাইরয়েডিজমের পেশেন্টকে যখন আমি ট্রিটমেন্ট করব, সেটা অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিয়ে করতে পারি, গ্রেভস ডিজিজের ক্ষেত্রে বা টক্সিক নোডুলার ডিজিজের ক্ষেত্রে রেডিও আয়োডিন দিয়ে করতে পারি, বা তার থাইরয়েডেক্টমি করতে পারি। এই সমস্ত কন্ডিশনে কিন্তু অনেক সময় তার থাইরয়েডের হরমোন কমে যেতে পারে, যেটাকে আমরা বলবো আয়াট্রোজেনিক।
এছাড়াও হেড নেক রিজনে যে কোনো সার্জারি বা রেডিওথেরাপি যেগুলো হেড নেক ক্যান্সার অনেক সময় দেওয়া হয়, এগুলোর জন্য অনেক সময় হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে। এছাড়াও পিটুইটারি সার্জারি হতে পারে, ব্রেনের যে কোনো ধরনের সার্জারির জন্য এই ধরনের কন্ডিশন ডেভেলপ করতে পারে। কিছু কিছু কন্ডিশন আছে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, মোস্ট কমন যেটা সেটা হলো যে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস, আরেকটা নাম হচ্ছে যে যেটা কেতাবি নাম ডি কোয়েরভিন থাইরয়েডাইটিস। এটার জন্য অনেক সময় ট্রানজিয়েন্টলি অর্থাৎ সাময়িক সময়ের জন্য হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। পোস্টপার্টাম থাইরয়েডাইটিস একই ধরনের কন্ডিশন, সাইলেন্ট ডিস্ট্রাকটিভ থাইরয়েডাইটিস প্রায় কাছাকাছি কন্ডিশন। এগুলো সবগুলোই আসলে লো আপটেক থাইরয়েডাইটিস, অর্থাৎ থাইরয়েড আপটেক এখানে কমে যায়। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ড ইনফ্ল্যামেটরি কন্ডিশন আইদার ডিউ টু সিস্টেমিক ইনফেকশন, ইনফ্ল্যামেশন অর ম্যালিগনেন্সি, এগুলো যে কোনো ধরনের হতে পারে। কনজেনিটাল কিছু কজ আছে, যেমন একটোপিক থাইরয়েড, যেটা মোস্ট কমন হলো লিঙ্গুয়াল থাইরয়েড, অর্থাৎ জিহ্বার যে বেস, টাং বেস, ওখানে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। এই সমস্ত কন্ডিশনে কিছু কিছু ক্ষেত্রে তার হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। থাইরয়েড দেয়ার মে বি কমপ্লিট অ্যাজেনেসিস, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড টোটাল অ্যাবসেন্ট থাকতে পারে, অথবা ডিসজেনেসিস থাকতে পারে, অর্থাৎ একটা লোব প্রেজেন্ট একটা লোব অ্যাবসেন্ট এরকম থাকতে পারে। এছাড়াও আরেকটা টার্ম আছে থাইরয়েড ডিসহরমোনোজেনেসিস, থাইরয়েডের যে বিভিন্ন হরমোনাল সিনথেসিসের বিভিন্ন স্টেপস আছে, ওগুলার কোনো এনজাইমের অ্যাবনরমালিটি থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনরমালিটি করতে পারে। এছাড়াও দেয়ার আর সাম জেনেটিক কজেস যেখানে তার প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হতে পারে। সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম আমি আবার বলছি, পিটুইটারি কোনো টিউমার, পিটুইটারি কোনো ডিজিজ, পিটুইটারি কোনো ইনফ্লামেশন, ইনফ্রাকশন, হিউমারেজ, এনি কজ অফ ডিজিজ অফ দ্য any cause that can cause hypopituitarism, that can cause central hypothyroidism. Hypothalamic disease same, post traumatic হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন, ট্রমা, যে কোনোটাই হতে পারে। এছাড়াও হতে পারে আরেকটা জিনিস, যেটা হলো যে থাইরয়েড হরমোনের রেজিস্ট্যান্স হতে পারে। এটা টিএসএইচ এর জন্য রেজিস্ট্যান্স হতে পারে, টিআরএইচ রেজিস্ট্যান্স হতে পারে, অনেক সময় থাইরয়েড হরমোনের রেজিস্ট্যান্স হতে পারে। এছাড়াও কিছু ড্রাগস আছে যেগুলো সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম করতে পারে, ইনক্লুডিং মোস্ট কমন আমাদের জন্য হলো গ্লুকোকর্টিকয়েডস। পেরিফেরাল যেটা এক্সট্রা থাইরয়েডাল হাইপোথাইরয়েডিজম, মোস্ট কমন যেটা কনজাম্পটিভ হাইপোথাইরয়েডিজম। মোস্ট কমন সিনারিও ইজ এ হেমানজিওমা, দ্যাট ইজ লিভার, যেটা হলো যে হেপাটিক হেমানজিওমা বেসিক্যালি ডিউ টু একটোপিক এক্সপ্রেশন অফ টাইপ 3 ডিআয়োডিনেস। এটা একটা এনজাইম যেটা থাইরয়েড হরমোনের মেটাবলিজম করে, অর্থাৎ থাইরয়েড হরমোন এক্সেস মেটাবলিজম হয়ে এটাকে হাইপোথাইরয়েডিজম করে। এছাড়াও টিস্যু স্পেসিফিক ডিউ টু ভেরিয়াস মিউটেশন অফ ভেরিয়াস জিনস এই ধরনের হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। Next part of today's presentation is the clinical features. আমি এখানে চেষ্টা করছি সবগুলো একটা টেবিল ফর্মে ক্লিনিক্যাল ফিচারগুলোকে আমি একটা ইয়ে করার। তো ক্লিনিক্যাল ফিচার আসলে যেগুলো কমন ক্লিনিক্যাল ফিচার, যেমন জেনারেল মেটাবলিজম থাইরয়েড হরমোন এফেক্ট করতে পারে। তাহলে থাইরয়েড হরমোন আমরা জানি যে থাইরয়েড হরমোন ক্যান এফেক্ট ভার্চুয়ালি অল বডি টিস্যু, যে প্রায় সবগুলা বডি টিস্যুকেই থাইরয়েড হরমোনের এফেক্ট করতে পারে। এই জন্য থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সির যে ক্লিনিক্যাল ফিচার, সেগুলো বডির যে কোনো পার্টকে ইনভলভ করতে পারে। তো আমি এখানে ক্যাটাগরিক্যালি কিছু ক্লাসিফাই করে দেখাচ্ছি যে জেনারেল মেটাবলিজম ক্যান বি এফেক্টেড, যেটার প্রেজেন্টেশন হবে ওয়েট গেইন, কোল্ড ইনটলারেন্স এন্ড ফ্যাটিক। দেয়ার মে বি ইনক্রিজ ইন বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ ওজন বেড়ে যাচ্ছে, লো মেটাবলিক রেট, যেটা যদি আমরা সঙ্গে আপা হয়, মিক্সিডিমা, অর্থাৎ তার একটু চেহারায় ফোলা ফোলা পানি, একটা জেনারেলাইজড ইডিমার একটা ফিচার নিয়ে আসতে পারে। হাইপোথার্মিয়া, যদিও হাইপোথার্মিয়া একটা অ্যাডভান্সড হাইপোথাইরয়েডিজমের ফিচার, তারপরেও এটা একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। কিছু কার্ডিওভাস্কুলার প্রেজেন্টেশন হতে পারে, যেমন শর্টনেস অফ ব্রেথ, ফ্যাটিগ অন এক্সারশন। দেয়ার মে বি ডিসলিপিডিমিয়া, ব্রাডিকার্ডিয়া, হাইপারটেনশন, স্পেশালি ডায়াস্টোলিক হাইপারটেনশন, অর্থাৎ এখানে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা একটু বেশি পাই। এন্ডোথেলিয়াল ডিসফাংশন অর ইনক্রিজড ইন্টিমা মিডিয়া থিকনেস, ডায়াস্টোলিক ডিসফাংশন, pericardial effusion, hyperhomocystinemia, and there may be some non-specific ECG changes, যার মধ্যে একটা হলো low voltage ECG, bradycardia, there may be some non-specific HTT changes also. কিছু নিউরো সেন্সরি ম্যানিফেস্টেশন হতে পারে, যেমন hoarseness of voice, decreased taste, vision, hearing. There may be neuropathy, especially entrapment neuropathy, অর্থাৎ যেমন carpal tunnel syndrome, tarsal tunnel syndrome, এগুলো হতে পারে। Cochlear dysfunction, there may be hearing defect also, decreased olfactory and gustatory sensitivity. There are some psychiatric manifestation, including impaired memory, paresthesia, mood impairment, cognitive dysfunction, delayed relaxation of tendon reflex, neuropsychiatric, neurological manifestation. There may be depression, dementia, ataxia, including cerebellar ataxia.
নার্ভ ইন্টারমেন্ট সিনড্রোম আমি অলরেডি বলেছি, এবং মিক্সিডিমা কোমা, দ্যাট ইজ দ্য এক্সট্রিম ম্যানিফেস্টেশন অফ হাইপোথাইরয়েড, যেটা আমি পরবর্তীতে একটা স্লাইডে বলবো। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন হতে পারে, যেমন স্পেশালি কনস্টিপেশন খুবই কমন, এবং অনেক পেশেন্টই আসবে কনস্টিপেশন নিয়ে, তাদের অনেকের এই কনস্টিপেশনের জন্য তাদের ব্লিডিং পাইলস অনেকের দেখা দিতে পারে, এবং অনেক সময় দ্যাট মে বি রিভার্সেবল। এছাড়াও রিডিউসড ইসোফেজিয়াল মোটিলিটি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের অ্যাসোসিয়েশন থাকতে পারে, অ্যাসাইটিস এটা থাকতে পারে, স্পেশালি ইন কেস অফ লং স্ট্যান্ডিং সিভিয়ার হাইপোথাইরয়েডিজম। কিছু এন্ডোক্রাইনোলজিক্যাল ম্যানিফেস্টেশন, স্পেশালি সাবফার্টিলিটি, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স এন্ড গ্যালাক্টোরিয়া, গয়টার থাকতে পারে একটা পেশেন্টের, ডিসগ্লাইসিমিয়া, ব্লাড সুগার ইভেন মে প্রেজেন্ট অ্যাজ ওভার ডায়াবেটিস মেলাইটাস, infertility, sexual dysfunction. There may be some increased prolactin. Hyperprolactinemia may occur in primary hypothyroidism especially, and it is reversible with thyroxine replacement. No other treatment is needed. Sometimes they are maltreated with prolactin lowering drugs, especially bromocriptine, etc. And there may be pituitary hyperplasia. এটা একটা খুবই দেখা যাচ্ছে মিসলিডিং কজ। অনেক সময় লং স্ট্যান্ডিং প্রাইমারি হাইপোথাইরয়েডিজম দেখা যাচ্ছে যে স্পেশালি ইন চাইল্ডহুড এটা পিটুটারি গ্ল্যান্ডটা অনেক বড় হয়ে যায়, এবং অনেক সময় পিটুটারি এমআরআইতে এটা একটা পিটুটারি টিউমার হিসেবে রিপোর্ট আসে অনেক সময়। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রাইমারি লং স্ট্যান্ডিং হাইপোথাইরয়েডিজম স্পেশালি ইন চাইল্ডহুড, দিস ক্যান কজ পিটুটারি হাইপারপ্লাসিয়া, মে বি রিগার্ডেড অ্যাজ এ পিটুটারি টিউমার। কিছু মাস্কুলোস্কেলেটাল ম্যানিফেস্টেশন থাকে, তার মধ্যে মাসল উইকনেস, মাসল ক্র্যাম্পস, অ্যাথ্রালজিয়া। ইনভেস্টিগেশন করলে আমরা ক্রিয়েটিন ফসফোকাইনেস সিপিকে যেটা এলিভেটেড পাই। হফম্যান সিনড্রোম, দ্যাট ইজ দ্য বাইল্যাটারাল সিউডো হাইপারট্রফি অফ দ্য কাফ মাসলস, এটা একটা আনকমন ম্যানিফেস্টেশন অফ লং স্ট্যান্ডিং প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, এবং অস্টিওপোরোসিস পাওয়া যেতে পারে। কিছু হেমাটোলজিক্যাল প্রবলেম থাকে, যেমন ব্লিডিং, ফ্যাটিগ, এটসেট্রা। মাইল্ড অ্যানিমিয়া, দেয়ার ইজ অ্যাকুয়ার্ড ভন উইলিব্রেন ডিজিজ, decreased protein C, protein S, increased red cell distribution white, that is RDW, increased mean platelet ভলিউমটা অনেক সময় বেড়ে যায়। স্কিন এবং হেয়ার চেঞ্জ কিছু হয়, ড্রাই স্কিন, হেয়ার লস, কোর্স স্কিন, লস অফ ল্যাটারাল আইব্রোস, ইয়েলো পাম অফ দ্য হ্যান্ড, অ্যান্ড অ্যালোপেশিয়া এরিয়াটা স্পেশালি যাদের অটোইমিউন থাইরয়েড ডিজিজ থাকে তাদের, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটার একটা কমন ম্যানিফেস্টেশন পাওয়া যেতে পারে। কিছু ইলেকট্রোলাইট এবং কিডনি ডিসফাংশন আসতে পারে। দেয়ার মে বি ডিটারিওরেশন অফ কিডনি ফাংশন, অনেক সময় অ্যাকিউট রেনাল ফেলিউর মে বি এ রেয়ার প্রেজেন্টেশন, অ্যান্ড দ্য renal function improves with treatment of hypothyroidism. There is decreased EGFR, and there is hyponatremia. It is a common manifestation. There are some differences in primary hypothyroidism and central hypothyroidism regarding the clinical manifestation. Clinical manifestation obviously more pronounced in primary hypothyroidism. আমরা যে ক্লিনিক্যাল ফিচারগুলো বললাম, স্পেশালি মিক্সিডিমার যে ফিচারগুলো বললাম, অর্থাৎ ওজন বাড়তি, তার পানি বিভিন্ন জায়গায় পানি আসা, এগুলো আসলে মেইনলি প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের ফিচার। এলিভেটেড TSH এবং সিভিয়ার T4 deficiency in primary hypothyroidism, this can cause overt myxedematous feature. Especially elevated TSH is responsible for deposition of glycosaminoglycans in various tissues. So central hypothyroidism এই ধরনের ম্যানিফেস্টেশন আমরা পাই না, কারণ সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজমে TSH সাধারণত কম বা নরমাল থাকে। এছাড়াও আরেকটা ফিচার সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজমের, সেটা হচ্ছে যে যেহেতু এটা পিটুইটারি বা হাইপোথ্যালামিক ডিজিজ, এই জন্য আমরা আদার পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সির ফিচারগুলো পাবো, অর্থাৎ স্পেশালি কর্টিসল ডেফিসিয়েন্সি, তার গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সি, তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। ইট ডিপেন্ডস অন সিভিয়ারিটি অফ পিটুইটারি ডিজিজ, কিন্তু আমরা এখানে অন্যান্য পিটুইটারি হরমোনের ডেফিসিয়েন্সি ফিচারগুলো পাবো, যেগুলো আমরা প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে পাবো না। সো এটা একটা ক্লিনিক্যাল ফিচারের একটা ডিফারেন্স আমরা পেতে পারি। কমন কিছু জিনিস আছে, আমি সেগুলো নিয়ে ডিসকাস করবো নেক্সট 3টা স্লাইডে প্রেজেন্টেশনের। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমরা জানি যে মোস্ট অফ দ্য হাইপোথাইরয়েড পেশেন্টস আর ফিমেল আমাদের যে সেটিং এ ওয়ার্ল্ড ওয়াইড। সো ফিমেল এর কিছু কমন প্রেজেন্টেশন, তার মধ্যে একটা হলো অলিগোমেনোরিয়া এবং অ্যামেনোরিয়া, আবার মেনোরেজিনেও প্রেজেন্ট করতে পারে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে এনি মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স দ্যাট মে বি মাসিক কম হওয়া, বেশি হওয়া, দুটোই হতে পারে। ইভেন অ্যামেনোরিয়া অর্থাৎ মাসিক অনেক দিন ধরে হচ্ছে না, এই ধরনের প্রবলেমও কিন্তু আসতে পারে। বিভিন্ন রকমের কজ আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। আরেকটা কমন প্রবলেম হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে, মহিলারা ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে, এটা একটা এবং থাইরয়েড ফাংশন টেস্ট ইজ ম্যান্ডেটরি ইন ইনফার্টাইল কাপল। সো এটা আমাদের মাথায় রাখতে হবে।
এনিমিয়া একটা প্রেজেন্টেশন হতে পারে অনেক সময়। একটা বিশেষ করে আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনে একটা কমন একটা কোশ্চেন যে থাইরয়েডে যে এনিমিয়া কেন হয়, কোন ধরনের এনিমিয়া হয়, এগুলো। তো আসলে আমরা একটা অ্যান্সার দিই। বেসিক্যালি এনিমিয়াটা অনেক ধরনের হতে পারে। নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়াটা আসলে মোস্ট কমন, দ্যাট ইজ দ্য এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এছাড়াও ব্লাড লস যদি কোনো কারণে হয় হাইপোথাইরয়েডিজম, যেহেতু আমি দেখিয়েছি এখানে মেনোরেজিয়া হতে পারে, ইভেন তার ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে, অ্যাকুয়ার্ড যে কোয়াগুলেশন অ্যাবনরমালিটি হয় সেগুলোর জন্য। এগুলো হলে কিন্তু আবার তার হাইপো 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 নর্মোসাইটিকের জায়গায় মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া হতে পারে। আবার হাইপোথাইরয়েডিজম ইটসেলফ ক্যান, যদি অন্য প্রবলেম না থাকে সেক্ষেত্রে ম্যাক্রোসাইটিক এনিমিয়া হতে পারে। সো 3 ধরনের এনিমিয়া এখানে হতে পারে। ইট ডিপেন্ডস অন প্রেজেন্টেশন অফ ডিজিজ। আমরা জানি যে এখানে যেহেতু থাইরয়েড হরমোন গাট ইনভলভ হয়, সেক্ষেত্রে there are some impaired absorption of various micronutrients including iron, vitamin B12, folic acid, etc. কারণ হলো যে গ্যাস্ট্রিক অ্যাসিডের যে সিক্রেশন সেটা কমে এবং গাট মোটিলিটি কমে যায়। তো এগুলা দেখা যাচ্ছে যে তার এনিমিয়ার একটা কারণ হতে পারে। পেশেন্টের অ্যানোরেক্সিয়া থাকে এই সমস্ত পেশেন্টের, ওরাল ইনটেকটাও বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টের ভালো হয় না, এই জন্য হতে পারে। এছাড়াও দেয়ার মে বি রিলেটিভ ইরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি এন্ড অলসো সাম কনকারেন্ট ডিজিজ। আমরা জানি যে আদার অটোইমিউন ডিজিজ এখানে থাকতে পারে, স্পেশালি পার্নিশিয়াস এনিমিয়া, যেটা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি করে, মে লিড টু ম্যাগালোপ্লাস্টিক এনিমিয়া। এছাড়াও হতে পারে সিলিয়াক ডিজিজ, যেটাও এক ধরনের অটোইমিউন ডিজিজ। এছাড়া ব্লাইন্ড লুপ সিনড্রোম হতে পারে ডিউ টু কনস্টিপেশন এটসেট্রা। তো এই ধরনের কারণেও তার এনিমিয়া ডেভেলপমেন্ট করতে পারে। আরেকটা কমন জিনিস যেটা আমরা অনেক সময় ক্লিনিক্যালি আমরা হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিসের জন্য করে থাকি, দ্যাট ইজ ডিপ টেন্ডন রিফ্লেক্স। স্পেশালি আমরা দেখি যেটা হলো আমরা অনেক সময় অ্যাঙ্কেল জ্যাকটা খুব বেশি দেখি আর কি। তো আমাদের মনে রাখতে হবে যে অল ডিপ টেন্ডন রিফ্লেক্সেস আর ডিলেড, শুধু অ্যাঙ্কেল জ্যাক না, সবগুলাই ডিলেড হয়। এটা বোথ ডিউরিং কন্ট্রাকশন ফেজ এবং রিল্যাক্সেশন ফেজ হতে পারে, তবে মোর প্রোনাউন্সড ইন দ্য রিল্যাক্সেশন ফেজ, যেটা আমরা সচরাচর দেখে থাকি। This is not neurogenic, this is myogenic in origin. There are several proposed mechanisms. তার মধ্যে একটা হলো যে selective atrophy of type 2 and compensated hypertrophy of type 1 muscle fiber, that is due to results in slow twitching. There is decreased sodium potassium ATPase activity, reduced expression of myosin ATPase. There is impaired contractility of actin myosin complex and also defective sarcolemmal depolarization. বিভিন্ন রকমের থিওরি এখানে প্রপোজাল দেওয়া আছে, এটা একটু দেখে নিতে হবে। এরপরে আসি আমরা যে হাউ টু ইনভেস্টিগেট এ কেস অফ হাইপোথাইরয়েডিজম। আমি আগেই বললাম যে হাউ টু ইনভেস্টিগেট এর আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হোম টু ইনভেস্টিগেট। আমি কাকে হাইপোথাইরয়েডিজমের জন্য ইনভেস্টিগেট করব? তাহলে আমি অলরেডি বলেছি যে হাইপোথাইরয়েডিজম কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার। আরেকটা প্রেজেন্টেশন হলো যে প্রেজেন্টেশন ইজ মাল্টিফেসেটেড, অর্থাৎ আমি সিঙ্গেল কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এই হাইপোথাইরয়েডিজমের নাই। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে দ্য প্রেজেন্টেশন আর অলমোস্ট অ্যাসিম্পটোমেটিক, মেবি অ্যাসিম্পটোমেটিক, অর ইফ সিম্পটোমেটিক দিস ইজ ভেগ। ভেগে যেমন সামান্য একটু গায়ে ব্যথা, সামান্য একটু স্লো পারফরমেন্স, এগুলো অনেক সময় প্রেজেন্টেশন হতে পারে। অনেক সময় কোনো ধরনের সিম্পল কনস্টিপেশন একটা প্রেজেন্টেশন হতে পারে। সো দের ইজ ভেগ ক্লিনিক্যাল প্রবলেম অ্যাট প্রেজেন্টেশন। সো they are to diagnose hypothyroidism, the physician should suspect hypothyroidism first. এবং বলা হয় যে কেউ যদি 4 জন হাইপোথাইরয়েডিজমকে সাসপেক্ট করে তাহলে, এবং তাদেরকে টেস্ট করলে অন্তত একজনের হাইপোথাইরয়েডিজম পাওয়া যায়। তো এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা টেস্ট করব কাদের? প্রথমত আমি যে অলরেডি কিছু সাইন সিমটম বললাম, যে এদের যদি থাকে ক্লাসিক্যাল সিমটম সাইন যেগুলো আমরা বললাম, এগুলো যদি থাকে তাদের হাইপোথাইরয়েডিজম টেস্ট করতে হবে। আবার মনে রাখতে হবে যে এই যে হাইপোথাইরয়েডিজমের সাইন সিমটম এগুলো থাকলেও তাদের টেস্ট রেজাল্ট হাইপোথাইরয়েডিজম নাও আসতে পারে। পেশেন্ট মে বি ইউথাইরয়েড অলসো। সো এটা আমাদের মনে রাখতে হবে যে ক্লিনিক্যাল ফিচার অফ হাইপোথাইরয়েডিজম কোনো স্পেসিফিক যেহেতু নাই, আমরা এদের টেস্ট করলেই হাইপোথাইরয়েডিজম পাবো, নট নেসেসারি। আবার অ্যাসিম্পটোমেটিক পেশেন্টকে অনেক সময় টেস্ট করলে হাইপোথাইরয়েডিজম পাওয়া যেতে পারে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো যে আগে যদি কারো থাইরয়েডের কোনো থাইরয়েড সার্জারি বা থাইরয়েডের রেডিও আয়োডিন অ্যাপ্লিকেশন এই ধরনের হিস্ট্রি থাকে, তাকে আমাদের থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের জন্য টেস্ট করতে হবে। যদি কারো পিটুইটারি বা সুপ্রাসেলার কোনো সার্জারির হিস্ট্রি থাকে, তাহলেও আমাদের তার টেস্ট করতে হবে। ওয়াইড স্পিড স্ক্রিনিং অর্থাৎ অ্যাসিম্পটোমেটিক পপুলেশন স্ক্রিনিং,
সেটা কস্ট ইফেক্টিভ নাও হতে পারে। এটা আসলে কাকে আমরা স্ক্রিনিং করব উইদাউট দ্য ইন দ্য সেটিং অফ দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ সাইন সিমটমস অ্যান্ড আমি অলরেডি দুইটা যে ক্লিনিক্যাল কন্ডিশন বললাম, ক্লাসিক্যাল সিমটম সাইন আর হিস্ট্রি অফ প্রায়র থাইরয়েড অর পিটুইটারি সার্জারি অর থ্রেট, এই দুটো বাদে সবাইকে করব, পপুলেশন স্ক্রিনিং করব না সিলেক্টিভ স্ক্রিনিং করব, এ নিয়ে আসলে অনেকগুলো দ্বিমত আছে। আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন বলছে যে তারা বলছে যে সকল অ্যাডাল্ট, সকল বয়স্ক লোক যাদের বয়স 35 পার হয়ে গেছে তাদেরকে টেস্ট করা উচিত থাইরয়েড ফাংশনের জন্য, এবং প্রতি 5 বছর পর পর যদি তার মানে অ্যাসিম্পটোমেটিক বা থাইরয়েড ফাংশন না ধরা পড়ে এই টেস্টটাকে রিপিট করতে হয়। আবার আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি তারা বলছে যে ওল্ডার পেশেন্ট, যদিও কত বছর বয়স থেকে শুরু করতে হবে তাদের এখানে বলা নাই, স্পেশালি ইন ওমেন এটা আমাদের শুরু করতে বলা আছে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার ইউকে এবং ইউএস এর একটা জয়েন্ট টাস্ক ফোর্স, তারা আসলে রুটিন স্ক্রিনিং এর বিরুদ্ধে বলেছে, কারণ বলা হচ্ছে যে রুটিন স্ক্রিনিং এর সাথে এটা কস্ট ইফেক্টিভ না। সো এটা নিয়ে দ্বিমত আছে। আমরা এখানে দেখি যে তারপরেও স্ক্রিনিং আমরা করব, এই আমি যে এখানে যে টেবিলে যে পয়েন্টগুলো বললাম এদেরকে আমাদের স্ক্রিনিং করা উচিত। যেমন কারো যদি রিপ্রোডাক্টিভ প্রবলেম থাকে, স্পেশালি মেনোরেজিয়া, ইনফার্টিলিটি, গ্যালাক্টোরিয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা কমন, ডিলেড পিউবার্টি, রিকারেন্ট ফিটাল লস, এবং প্রেগন্যান্ট ওমেন যাদের হাই রিস্ক অফ থাইরয়েড ডিসফাংশন আছে তাদের। মেডিকেল আরো কিছু ডিসঅর্ডার, তার মধ্যে একটা হলো ডিসলিপিডিমিয়া, রিফ্রেক্টরি এনিমিয়া, সাইনাস ব্রাডিকার্ডিয়া, আনএক্সপ্লেইনড পেরিকার্ডিয়াল এফিউশন, hyponatremia, hypoglycemia. These are the conditions. Neuropsychiatric disorders including mood disorders, entrapment neuropathy, ataxia, dementia. Autonomic disorders, যে কোনো autoimmune disease, autoimmune disorder, তার মধ্যে টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, সিলিয়াক ডিজিজ হতে পারে, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন এগুলো হতে পারে। কিছু ড্রাগস যেমন ইমিডারন, লিথিয়াম আমি অলরেডি বলেছি, এই সমস্ত ড্রাগ যারা পায় তাদের ক্ষেত্রে পিরিয়ডিক স্ক্রিনিং অফ থাইরয়েড ডিসফাংশনের প্রয়োজন আছে। এছাড়াও কিছু কিছু কন্ডিশন যেমন টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম আমি আগে বলেছি, এদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। ওমেন উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস হু হ্যাভ এজড মোর দ্যান 50 ইয়ার্স, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টস অ্যান্ড পাস্ট হিস্ট্রি অফ হেড ইনজুরি, এদেরকে আমাদের স্ক্রিনিং ফর হাইপোথাইরয়েডিজম আমাদের রিকমেন্ডেশন। এখন আমি বললাম যে প্রেগনেন্ট ওমেন উইথ হাই রিস্ক ফর হাইপোথাইরয়েডিজম কারা? হু হ্যাভ এজ মোর দ্যান 30 ইয়ার্স, প্রেজেন্স অফ গয়টার, এনটিটিপিও পজিটিভিটি ইন প্রিভিয়াস টেস্ট, ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি, এবং যাদের মোটা অর্থাৎ মোরবিড ওবেসিটি, বিএমআই মোর দ্যান 40, ইন আওয়ার কান্ট্রি দিস ইজ মোর দ্যান 35, personal or family history of type 1 diabetes mellitus or other autoimmune disease disorders, presence of iodine deficiency অর্থাৎ who are living in a area যেখানে আয়োডিন ডেফিসিয়েন্সি এরিয়াতে থাকে। আমি এখানে বলতে চাই যে বাংলাদেশ কিন্তু এখন আর আয়োডিন ডেফিসিয়েন্সি এরিয়ার মধ্যে পড়ে না, বাংলাদেশ অনেক আগেই এই আয়োডিন সাফিসিয়েন্ট এরিয়াতে এটা WHO ডিক্লেয়ার করেছে। সো আমরা এখন আর আয়োডিন ডেফিসিয়েন্সি এরিয়াতে পড়ি না, বরং আমাদের যে রিসার্চ আছে সেগুলোতে দেখা যাচ্ছে কিছু কিছু এরিয়াতে আমাদের আয়োডিন এক্সেস হচ্ছে। সো আমরা এখন আর আয়োডিন ডেফিসিয়েন্সি এরিয়াতে পড়ি না, কারণ বাংলাদেশে অলমোস্ট সবাই আমরা আয়োডিন যে ফর্টিফাইড যে সল্ট সেটা আমরা খাই। প্রায়র থাইরয়েড সার্জারি, এই সমস্ত রিস্ক যারা আছে তাদেরকে আমরা, প্রেগনেন্ট ওমেন তাদেরকে আমরা হাইপোথাইরয়েডিজমের জন্য স্ক্রিনিং করব। কি ইনভেস্টিগেশন করব এটা একটা বিষয়। অনেক সময় আমরা না জেনে হয় কম দেই না হলে বেশি দেই, আসলে খুব কমই আমরা দেখি যে অ্যাকচুয়াল যেটা দরকার সেটা দিই। তো আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা হাইপোথাইরয়েডিজমের স্ক্রিনিং এর জন্য যদি আমি টিএইচএইচ করি বেশিরভাগ ক্ষেত্রে সেটা সাফিসিয়েন্ট। তো মনে রাখতে হবে যে টিএইচএইচ অনেক সময় সাফিসিয়েন্ট নাও হতে পারে, সেই ক্ষেত্রে বিভিন্ন যে গাইডলাইন তারা রিকমেন্ড করে যে টিএইচএইচ এবং ফ্রি T4 এই দুটো হলো আইডিয়াল ফর ডায়াগনোসিস অফ হাইপোথাইরয়েডিজম। যদি ফ্রি T4 টেস্ট অ্যাভেলেবল অনেক জায়গাতে না, সেই ক্ষেত্রে আমরা টোটাল T4 আমরা করতে পারি, বাট ফ্রি T4টা মোর ডিজায়ারেবল এবং মোর ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট দেন টোটাল T4। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা কি পাবো? টিএইচএইচটা বেশি, ইউজুয়ালি মোর দ্যান 10, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে 20-র বেশি থাকে, এবং এখানে টোটাল বা ফ্রি T4 কম পাবো। আবার সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা টোটাল T4 ফ্রি T4 কম পাবো, কিন্তু টিএইচএইচ লেভেলটা এখানে কম থাকতে পারে, নর্মাল থাকতে পারে, এমনকি সামান্য একটু বেশিও থাকতে পারে।
কিন্তু এটা সাধারণত 20-এর বেশি হয় না। তো সাধারণত দেখা যাচ্ছে যে আমরা যখনই হাইপোথাইরয়েডিজমের জন্য সাসপেক্ট করব, তাহলে আমরা টিএইচএইচ এবং T4 এই দুটো টেস্ট আমরা করতে দেব। যদি টিএইচএইচ বেশি, T4 কম, দিস ইজ প্রাইমারি। যদি দেখা যায় T4 কম এবং টিএইচএইচ কম, নর্মাল অথবা সামান্য একটু বেশি, সেক্ষেত্রে এটা সেন্ট্রাল। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও আমরা জানি থাইরয়েড ডিসঅর্ডারে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম স্পেশালি, সেখানে কিছু এনজাইম নন স্পেসিফিক কিছু ল্যাবরেটরি অ্যানোমালি হয়, এগুলো আমাদের অনেক সময় মাথায় রাখতে হবে। এটা মনে রাখতে হবে থাইরয়েড ডিসঅর্ডার ডায়াগনোসিসের জন্য না। এটা আমরা কেন মনে রাখবো? যাতে এই যে এই এনজাইম অ্যাবনরমালিটিগুলা, এগুলা যাতে এই রিলেটেড এনজাইম অ্যাবনরমালিটিগুলা অন্য এর সাথে যে রিলেটেড এই ডিজিজগুলা মিস ডায়াগনোসিস যেন আমরা না করি, এবং সেগুলোকে যেন আমরা ম্যাল ট্রিটমেন্ট বা ওভার ট্রিটমেন্ট যেন আমরা না করি, সেটাকে আমাদের মনে রাখতে হবে। যেমন সিরামে এনজাইমে কিছু প্রবলেম হয়, সিকে বেশি বাড়তে পারে, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেন্স বা ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ এগুলো বাড়তে পারে, ডিসলিপিডেমিয়া থাকতে পারে এই সমস্ত রোগীর, টোটাল কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল বেশি আসতে পারে, এবং লাইপোপ্রোটিন এ বেশি থাকতে পারে। এনিমিয়া আমি আগেই বলেছি, নর্মোসাইটিক নর্মোক্রোমিক বা ম্যাক্রোসাইটিক এনিমিয়া হতে পারে, হাইপোনেট্রিমিয়া থাকতে পারে ইলেক্ট্রোলাইটে, দেয়ার মে বি সাম এলিভেশন ইন দ্য এডিএইচ যেটা অ্যান্টিডায়াবেটিক হরমোন, এন্ড দেয়ার মে বি ইনক্রিজ ক্রিয়েটিনিন লেভেল। সো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ইউজুয়ালি দিস অ্যাবনরমালিটিস আর মাইল্ড, অর্থাৎ খুব বেশি যে ডিরেঞ্জমেন্ট হয় তা না, সামান্য একটু কম বেশি হয় এগুলো, এবং এগুলা আমি যখন থাইরয়েড হাইপোথাইরয়েডিজম চিকিৎসা করব, তারপরে এটা সাধারণত রিভার্সিবল। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ এগুলোর জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট লাগে না। অর্থাৎ ডিসলিপিডিমিয়া হলেই তাকে আমার এই অবস্থায় স্ট্যাটিন দিয়ে শুরু করতে হবে, নট নেসেসারি। হাইপোনেট্রিমিয়া হলে তাকে আমাদের সোডিয়াম কারেকশন করতে হবে, নট নেসেসারি। আমাদের এটা মনে রাখতে হবে। সাধারণত এগুলা হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা দিলে এগুলা রিভার্সিবল। এটা হলো যে এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য হলো যে প্রিভিয়াসলি এই জিনিসগুলো দেখে, কারণ যখন একটা সময় ছিল যে টিএইচএইচ FT4 এগুলো আমাদের ল্যাবরেটরি মেজারমেন্টের সুযোগ ছিল না, তখন আমরা এগুলো দিয়ে আমরা এই হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করতাম। বেজাল মেটাবলিক রেট, ডিক্রিজ স্লিপিং হার্ট রেট, এলিভেটেড কোলেস্টেরল, অ্যাকিলিস টেন্ডন রিফ্লেক্স ডিলেড, এবং ইনক্রিজ ক্রিয়েটিন কাইনেস, এগুলো ছিল তখনকার টুল। আমরা সাধারণত এগুলো এখন আর ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ করি না, তবে এগুলো সাপোর্টিং এভিডেন্স হিসেবে বা অনেক সময় ক্লিনিক্যাল এভিডেন্স হিসেবে আমরা অনেক সময় শো করি। এছাড়াও আমরা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বিশেষ করে এবং সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কেন হলো, এটা অনেক সময় ইটিওলজিক্যাল ডায়াগনোসিস অনেক সময় প্রয়োজন হয়, স্পেশালি যদি এটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয়, অর্থাৎ সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম, পিটুইটারি অর হাইপোথ্যালামিক ডিফেক্ট, তখন আমাদের ইটিওলজিক্যাল ডায়াগনোসিস এস্টাবলিশ করা অনেক জরুরি হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের ইটিওলজিক্যাল ডায়াগনোসিস এস্টাবলিশ করাটাই অনেক সময় মানে ট্রিটমেন্টের আগে দরকার হয়। তাহলে আমরা হিস্ট্রি থেকে অনেক সময় ডায়াগনোসিস করতে পারি। জিওগ্রাফিক লোকেশন, অর্থাৎ আয়োডিন ডেফিসিয়েন্সি এরিয়াতে আছে না আয়োডিন নর্মাল আয়োডিন এরিয়াতে আছে না আয়োডিন এক্সেস এরিয়াতে আছে, সেটা আমরা বলতে পারি। থাইরয়েড বা ক্রেনিয়াল সার্জারি যদি হিস্ট্রি থাকে আমরা একটা ক্লু পাই। রেডিও আয়োডিন অ্যাবলেশন কারো হিস্ট্রি থাকলে একটা ক্লু দিতে পারে। হেড নেক ইরাডিয়েশন অথবা ড্রাগস ইনক্লুডিং অ্যান্টিথাইরয়েড ড্রাগস, অর্থাৎ গ্রেভস ডিজিজ বা থাইরোটক্সিকোসিস আমি ট্রিটমেন্ট করছি, এই রোগীগুলো দেখা যায় রেগুলার ফলো আপ করে না, অথবা ওভার ট্রিটমেন্ট হয়ে গেলে তাদের দেখা যায় যে হাইপোথাইরয়েডিজমের মতো বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি নিয়ে আসে। সো এটা আমাদের হিস্ট্রি থেকে নিতে পারি। ক্লিনিক্যাল এক্সামিনেশন, গয়টার দেখা যাচ্ছে যে হাসিমতো থাইরয়েডাইটিসের ক্ষেত্রে একটা ডিফিউজ গয়টার পাওয়া যায়, আবার বুড়া বয়সের গয়টার নাও পেতে পারি। নোডুলার গয়টার, মাল্টি নোডুলার বা সিঙ্গেল নোডুলার গয়টার থাকতে পারে। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় যদিও এগুলা মে প্রেজেন্ট অ্যাজ হাইপো, মে প্রেজেন্ট অ্যাজ হাইপার, তারপর আমরা কজ ইটিওলজি সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। অপারেটিভ স্কার, গলার সামনে একটা থাইরয়েডের সার্জারি স্কার মার্ক আছে, বুঝেই নেই যে না এটা তার থাইরয়েড সার্জারির জনিত একটা হাইপোথাইরয়েডিজম। অ্যাবসেন্স অফ থাইরয়েড আমরা অনেক সময় পালপেট করে বা ডিগ্লুটেশন করলে থাইরয়েডের অ্যাবসেন্স বুঝতে পারি। লিঙ্গুয়াল থাইরয়েড আমরা ওরাল কেভিটি এক্সামিনেশন করে বুঝতে পারি। ল্যাবরেটরি টেস্ট যেমন অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি, স্পেশালি অ্যান্টি থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, এটা করে আমরা থাইরয়েড, এটা যদি পজিটিভ হয় আমরা বুঝে নেই দিস ইজ এ অটোইমিউন থাইরয়েড ডিজিজ, অর্থাৎ দিস ইজ এ হাসিমতো থাইরয়েডাইটিস। আয়োডিন সাধারণত আমরা এখন আর ক্লিনিক্যালি মাপি না, এটা তবে মাপার উপায় আছে, যেটা ইউরিনারি আয়োডিন দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে স্পেশালি আমরা অন্যান্য পিটুইটারি হরমোন আমাদের মেজার করতে হবে, স্পেশালি সেরাম কর্টিসল লেভেল, এবং পিটুইটারি এমআরআই করতে হয় যদি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম সাসপেক্ট করি। এছাড়াও অনেক সময় ফাইন্ডেড রেসপিরেশন অনেকে সাসপেক্ট করে, আলট্রাসোনোগ্রাফি থাইরয়েডের স্ক্যান করতে দেয়। এগুলো হাইপোথাইরয়েডিজমের পার্সপেক্টিভে আমরা সাধারণত
মানে দরকার হয় না, আনলেস দেয়ার ইজ এ সাসপিশন দ্যাট থাইরয়েডের যে একটা টিউমার বা থাইরয়েড একটা নোডিউল, ওটা মেলিগন্যান্ট নোডিউল হতে পারে, অথবা থাইরয়েড গ্ল্যান্ড একটা ডিফিউজ বাট ফার্ম বা হার্ড, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক সময় এই ধরনের টেস্ট প্রয়োজন হয়, অন্যথায় আমাদের এগুলো প্রয়োজন নেই। এবার আসি আমি ম্যানেজমেন্টে। আমাদের ম্যানেজমেন্ট বলার আগে আমাদের আসলে ম্যানেজমেন্ট করার উদ্দেশ্য আমাদের বুঝতে হবে যে কেন আমরা এদেরকে ট্রিট করব। টু প্রোভাইড রেজুলেশন অফ দ্য পেশেন্ট সিমটমস অ্যান্ড হাইপোথাইরয়েড সাইন্স। অবভিয়াসলি রুগী যে সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসে, রুগী তো জানে না যে তার হাইপোথাইরয়েড নিয়ে হয়েছে, তার যে সমস্যা, তার সিমটম সাইন, এগুলো নিয়ে আমাদের তার এগুলাকে আমাদের সলভ করতে হবে, ইনক্লুডিং বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল মার্কার্স টু অ্যাচিভ নর্মালাইজেশন অফ সিরাম TSH level. This is a target in primary hypothyroidism with improvement of thyroid hormone concentration to normalize the thyroid hormone levels and to avoid over treatment. অর্থাৎ অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে হাইপোথাইরয়েডিজমকে ওভার ট্রিটমেন্ট হয়, এটা আমাদের কখনোই করা যাবে না। এই টার্মটার নাম হলো আইট্রোজেনিক থাইরোটোক্সিকোসিস। This should be avoided, especially in elderly, because this impose a risk of osteoporosis and also various cardiac problems including atrial fibrillation. So এটা আমাদের সবসময় অ্যাভয়েড করতে হবে। আমাদের এই টার্মটা মাথায় রাখতে হবে। আমরা চিকিৎসা দিব, কিন্তু ওভার ট্রিটমেন্ট আমরা কখনো করব না। কি দিয়ে চিকিৎসা করব? সিনথেটিক লেভোথাইরক্সিন সোডিয়াম। যদিও এই ওষুধটার নাম হয়তো অনেকেই মানে থিওরিটিক্যালি জানেন না, কিন্তু এই টার্মটা হলো যে আমাদের যে থাইরয়েডের যে থাইরক্স, থাইরিন, এলটক্সিন, থাইরোলার, যা আমরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায়, যে ট্যাবলেটটা খাই ওটা হলো সিনথেটিক লেভোথাইরক্সিন সোডিয়াম। এটাই আসলে একমাত্র চিকিৎসা আমাদের এই হাইপোথাইরয়েডিজমের চিকিৎসার জন্য। আমাদের হাইপোথাইরয়েডিজম সেটা প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, আমাদের এই চিকিৎসার জন্য এই হরমোনটা, এই প্রিপারেশনটাই আমরা ইউজ করি। কারণ হলো যে এটা আসলে এই হরমোনটা দেখা গেছে যে স্টেবল হরমোনের যে একটা স্টেবল কন্ডিশন সেটা প্রোভাইড করে, এবং তার সিমটম সাইন এগুলাকে রিজলভ করে, লং টার্ম বেনিফিট এস্টাবলিশ, এবং এটা খুব সহজেই অর্থাৎ ওরাল অ্যাডমিনিস্ট্রেশন করা যায়, এবং এর বায়ো অ্যাভেলেবিলিটি ভালো, ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন খুবই ভালো, এবং খরচ খুবই সামান্য। অর্থাৎ সম্ভবত এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হাইপোথাইরয়েডিজম এটা হলো সবচেয়ে কম খরচে চিকিৎসার একটা ডিজিজ। এতে খুবই কম খরচ হয়। এছাড়াও বিশেষ করে আগে যখন এই সিনথেটিক লেভোথাইরক্সিন সোডিয়াম অ্যাভেলেবল ছিল না, তখন আসলে কি দিয়ে চিকিৎসা হতো? তখন থাইরয়েডের যে এক্সট্রাক্ট, অর্থাৎ তখন ছিল যে হিউম্যান বডি তো আমাদের অ্যাভেলেবল না, আমরা হিউম্যান থাইরয়েড আমরা কোথায় পাবো? তাহলে একজন হয় মৃতদেহ থেকে থাইরয়েড কালেকশন করতে হবে, অথবা কাউকে মেরে থাইরয়েড নিতে হবে। এটা তো পসিবল না। আগে ছিল হলো যে স্টিল 1970s থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্টের উপায় ছিল যে প্রাণী, অর্থাৎ স্পেশালি বুভাইন, তারপর হলো পিগ, তারপর ছাগল, গরু, এদের কাছ থেকে যে থাইরয়েড টিস্যু এটা নিয়ে ওইটাকে শুকিয়ে ওইটার এক্সট্রাক্ট থাইরয়েডের যে ছিল ওইটা বাজারে বোতলজাত করে তারা ব্যবহার করে। তো দেখা যেত এইগুলাতে লেভোথাইরক্সিন এবং যে ট্রাইআয়োডোথাইরোনিন, এটা একটা কম্বিনেশন এখানে পাওয়া যেত, এবং আনফরচুনেটলি এখনো বিশ্বের এবং কি উন্নত দেশেও এই কম্বিনেশনটা কিছু কিছু মানুষের কাছে পপুলার, তারা এটা ন্যাচারাল সাপ্লিমেন্ট মনে করে, কিন্তু এটা আসলে সায়েন্টিফিক্যালি এটাকে নিষেধ করা যে আছে, যেগুলা আসলে খাওয়ার আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ আমরা এই যে হরমোন এটা রেশিওটা আমরা ঠিক জানি না যে তার মধ্যে কি আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা উপায় হলো যে লেভোথাইরক্সিন, যেটা আমরা পাই মার্কেটে, আরেকটা এল ট্রাইআয়োডোথাইরোনিন অর্থাৎ T3 এর একটা কম্বিনেশন। কিছু কিছু রোগী থাকবে তাদের আমরা লেভোথাইরক্সিন চিকিৎসা দেওয়ার পরেও TSH FT4 নর্মাল রেঞ্জে আসার পরেও তাদের ক্ষেত্রে তাদের যে হাইপোথাইরয়েড যে সিমটম গুলা ছিল এগুলো দেখা যাচ্ছে যে রয়ে যায়। এর একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড হলো যে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যদি দেখা যায় T3 লেভেল দেখা হয়, তাদের T3 লেভেলটা কম থাকে, অর্থাৎ পেরিফেরাল যে T4 থেকে T3 কনভার্সন এটা অনেক সময় কম হয়। যদিও এটা স্টিল নাও ডিবেটেড, এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে এটা কম্বিনেশন থেরাপি এই সিটিং এ আমি যে কথাটা বললাম, অর্থাৎ যাদের লেভোথাইরক্সিন রিপ্লেসমেন্ট দেওয়ার পরে বায়োকেমিক্যাল ইউথাইরয়েড হওয়ার পরেও তাদের সিমটম গুলো রয়ে যাওয়ার পরে গেলে এই কম্বিনেশন থেরাপি মে বি ইফেক্টিভ কোনো সায়েন্টিস্টের মধ্যে। তো এটা আমরা সাধারণত নর্মালি এটা প্র্যাকটিস করি না, তবে সম্ভবত এটা ভবিষ্যতে বলে দিবে যে এটা আসলে এর যে পজিশনটা কি হবে।
ডোজটা কি হবে? অ্যাপ্রক্সিমেটলি ডোজ হচ্ছে 1.6 মাইক্রোগ্রাম পার কেজি, যেটা রেঞ্জ হচ্ছে 1.5 to 8 মাইক্রোগ্রাম ডেইলি ইন অ্যাডাল্টস। কিন্তু যাদের ওবেস যারা, তাদের ক্ষেত্রে একটু বেশি ডোজ লাগে। যারা মোটা ফিমেল যারা, তাদের ক্ষেত্রে একটু বেশি ডোজ লাগে। বাচ্চাদের ক্ষেত্রে ডোজ বেশি লাগে। এখানে আমি বাচ্চাদের ডোজটা আমি দিয়েছি, যে পিডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়াল ডোজ হচ্ছে বডি সারফেস হিসাব করলে 100 মাইক্রোগ্রাম পার মিটার স্কোয়ার, অথবা বয়স অনুযায়ী যদি আমরা হিসাব করি 1 থেকে 5 বছর 4 to 6 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, 6 থেকে 10 বছর 3 to 4 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, 11 বছর বা তার বেশি 2 to 3 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। আবার যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন 1.6 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। এখানে আমি আবার বলি, এটা নির্ভর করবে অনেকগুলো বিষয়ের উপরে। ইট ডিপেন্ডস। আরেকটা ফ্যাক্টর সেটা হলো যে তার যে থাইরয়েড ফেলিওর, এটা সবার কিন্তু থাইরয়েড ফেলিওরের যে মাত্রা একরকম না। কারো দেখা যায় অনলি পার্শিয়াল থাইরয়েড ফেলিওর, সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ডোজ কম লাগবে। আবার কারো কারো হবে যে থাইরয়েড হরমোন ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট, যেমন কারো থাইরয়েডেক্টমি করা, অর্থাৎ টোটাল থাইরয়েড যে গ্ল্যান্ড এটা ফেলে দেওয়া সার্জারির মাধ্যমে, অথবা কাউকে রেডিও আয়োডিন দেওয়ার মাধ্যমে থাইরয়েডের যে অ্যাবলেশন আমরা বলি, রেডিও আয়োডিন অ্যাবলেশন, ওটার মাধ্যমে তার থাইরয়েড গ্ল্যান্ডটাকে টোটালি ডিস্ট্রাকশন করে দেওয়া আছে। এ থাইরয়েটিক পেশেন্ট, অর্থাৎ দেয়ার ইজ নো ভার্চুয়ালি নো থাইরয়েড টিস্যু, লাইভ থাইরয়েড টিস্যু, এদের ক্ষেত্রে ডোজটা বেশি লাগবে। আবার সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও ডোজটা অনেক সময় বেশি লাগতে পারে। কিভাবে চিকিৎসা শুরু করব, এটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন থাইরক্স বা থাইরিন যে ট্যাবলেটটা আমরা শুরু করব, যদি দেখি যে না, ইয়াং হেলদি অ্যাডাল্টস, নিউনেটস পেশেন্ট, নিউনেট এবং প্রেগনেন্ট, এদের ক্ষেত্রে আসলে আমরা ফুল ডোজ একসাথে শুরু করতে পারি। এখানে আমি বলি যে বিশেষ করে প্রেগনেন্ট উম্যান, দিস ইজ এ ভার্চুয়ালি একটা ইমার্জেন্সি কন্ডিশন, যেখানে প্রেগনেন্ট উম্যান যদি একদিনের জন্য হাইপোথাইরয়েড থাকে, এটি কিন্তু তার নিজের এবং তার যে ফিটাস তার জন্য ক্ষতিকর। সো প্রেগনেন্ট উম্যানের ক্ষেত্রে যদি একদম ওভার্ট কার্ডিয়াক ডিজিজ না থাকে, সেই ক্ষেত্রে আমরা ফুল ডোজ একসাথে শুরু করতে পারি কিছু প্রিকশন নিয়ে। নিউনেটের ক্ষেত্রেও আমরা ফুল ডোজ শুরু করতে পারি। ইয়াং হেলদি অ্যাডাল্টের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আমরা সাধারণত, যদিও আমরা বলি যে ফুল ডোজ একসাথে শুরু করতে পারি, তারপরেও আমরা গ্রাজুয়ালি অনেক সময় ডোজটাকে শুরু করি, অর্থাৎ একটু লো ডোজে শুরু করি, আস্তে আস্তে আমরা ডোজটাকে আমরা বাড়াই। এটা একটা মনে রাখতে হবে। কিছু কিছু কন্ডিশন, যেমন কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েডের যে রিপ্লেসমেন্ট সাময়িকভাবে অনেক সময় বন্ধ রাখতে হয়। আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে হয়তো ওষুধ বাদ দিয়েছে, 3-4 দিন বাদ দিয়ে আবার ডাক্তারের কাছে এসছে, সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত ক্ষেত্রে একবারে ডোজ শুরু করলে কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা ডোজটা ধীরে শুরু করব, লো ডোজে শুরু করব এবং গ্রাজুয়ালি ডোজ বাড়াবো। এই ক্ষেত্রে কয়েকটা সেটিং আছে, যেমন পেশেন্টস উইথ লং স্ট্যান্ডিং হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ অনেক দিন ধরে লং স্ট্যান্ডিং সিভিয়ার হাইপোথাইরয়েডিজম, এই ক্ষেত্রে তার টিস্যু রেসপন্সিভনেস মে বি অল্টার্ড, অর্থাৎ টিস্যুস মে বি হাইপার রেসপন্সিভনেস টু থাইরয়েড হরমোনস ডিউ টু আপরেগুলেশন অফ থাইরয়েড হরমোন রিসেপ্টরস। সো এদের ক্ষেত্রে আমাদের খুব স্লোলি শুরু করতে হবে। এল্ডারলি সাবজেক্টস, যাদের অলরেডি কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, স্পেশালি ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর আছে, এদের এই সমস্ত ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমরা যদি একবারে ডোজ শুরু করি, তাহলে এই সমস্ত ক্ষেত্রে তার কার্ডিয়াক ইসকেমিয়া, পালপিটেশন, এগুলা প্রেসিপিটেশন হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা ধীরে ধীরে শুরু করব। আইডিয়ালি এই সমস্ত ক্ষেত্রে আমরা 12.5 মিলিগ্রাম থেকে 25 মাইক্রোগ্রাম, 12.5 থেকে 25 মাইক্রোগ্রাম শুরু করব, এবং 7 দিন থেকে 14 দিন পর পর আমরা ডোজটাকে টাইট্রেট করব, যতদিন না আমরা তার যে ফুল রিপ্লেসমেন্ট ডোজ সেটাতে আমরা অ্যাচিভ করি। এটা আমাদের মনে রাখতে হবে। এটা ক্লিনিক্যাল কন্ডিশন অনুযায়ী আমরা ডোজটা 7 দিন পর পর বাড়াতে পারি, এটা আমরা 14 দিন পর পরও বাড়াতে পারি, যদি পেশেন্টের অ্যাকর্ডিং টু টলারেন্স অফ দ্য পেশেন্ট। এটা মনে রাখতে হবে। আমরা যদি একবারে হাই ডোজ লেভোথাইরক্সিন শুরু করি, সেক্ষেত্রে পেশেন্টের পালপিটেশন, অর্থাৎ বুক ধড়ফড় হতে পারে, হাত পা কাঁপতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, অ্যানজাইনা, অর্থাৎ যেটা আমরা ইসকেমিক হার্ট ডিজিজ প্রেসিপিটেট করতে পারি। ইভেন আরেকটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, অ্যাড্রেনাল ক্রাইসিস আমরা প্রেসিপিটেট করতে পারি। এখানে একটা কমন এবং সবাই এটা জানি যে যদি আমরা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ পিটুইটারি যে হাইপোথাইরয়েডিজম, সেখানে যদি আমরা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট, কর্টিসল রিপ্লেসমেন্ট না করে দেই, সেই ক্ষেত্রে তার অ্যাড্রেনাল ডিজিজ, অ্যাড্রেনাল যে ক্রাইসিস, দিস মে বি প্রেসিপিটেটেড। অর্থাৎ এটা আমরা এই ক্ষেত্রে কাস্টমারি হচ্ছে যে আগে আমরা ফুল রিপ্লেসমেন্ট, কর্টিসল রিপ্লেসমেন্ট করব, তারপরে আমরা থাইরয়েড হরমোন রিপ্লেস করব। ইভেন
লং স্ট্যান্ডিং সিভিয়ার প্রাইমারি হাইপোথাইরয়েডিজম পেশেন্টকেও যদি আমি ফুল রিপ্লেসমেন্ট ডোজে আমি থাইরক্সিন শুরু করি, সেক্ষেত্রেও অ্যাড্রেনাল ক্রাইসিস প্রেসিপিটেট হতে পারে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ডোজ অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব? ডোজ অ্যাডজাস্টমেন্ট শুড বি গাইডেড ইন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বাই টিএসএইচ। কতদিন পর পর, সাধারণত 1 থেকে 2 মাস, অর্থাৎ 4 to 8 উইকস। আমরা সাধারণত একটা রাউন্ড ফিগার করি 6 মাসের নিচে আমরা সাধারণত ডিজিজ ট্রিটমেন্টের আমরা এটা ফলো আপ করি না। তো কখন আমরা ডোজ অ্যাডজাস্টমেন্ট করব? ইনিশিয়েশন অফ থেরাপির পরে 4 থেকে 8 সপ্তাহ পরে দেখব। ডোজ অ্যাডজাস্টমেন্ট যখন আমরা একটা ডোজ টাইটেড করলাম, যেমন আমার কাছে একটা পেশেন্ট আসলো 150 মাইক্রোগ্রাম পার ডে লেভোথাইরক্সিন পাচ্ছে। পেশেন্ট আসলো, আমি দেখলাম যে না, তার টিএসএইচটা 10-এর উপরে, FT4 একটু লোয়ার রেঞ্জে আছে। এই পেশেন্টকে আমি কি করলাম, 1.5টা করে দিলাম একটার জায়গায়। তাহলে কতদিন পরে ফলো আপ করবো? মিনিমাম 4 to 8 উইকস। এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ডোজ অ্যাডজাস্টমেন্টের পরেও আমরা 4 থেকে 8 সপ্তাহ পরে আমরা ফলো আপ করবো। আরেকটা বিষয় হলো, অনেক সময় চেঞ্জ ইন লেভোথাইরক্সিন প্রিপারেশন, এটা অনেক সময় হতে পারে, পার্সোনাল প্রেফারেন্স হতে পারে। যেমন আগে আমাদের দেশে এলট্রক্সিন নামক একটা এই প্রিপারেশন পাওয়া যেত, এখন আর এটা অ্যাভেলেবল না। এখন পেশেন্ট আসলো যে স্যার আমি এটা পাচ্ছি না। আবার কমন একটা সিনারিও হচ্ছে যে কিছু রোগী ইন্ডিয়া যায়, ইন্ডিয়ান যে লেভোথাইরক্সিন প্রিপারেশন এটা নিয়ে আসে। তো দেখা যায় ওই ওষুধের সাপ্লাই শেষ হলে ওষুধের আবার চেঞ্জ করে দিতে হয়। তো যখন আমি ডোজ ফর্মুলেশন চেঞ্জ করব, আমাকে আবার, ইভেন পেশেন্ট ওই ডোজে যদি কন্ট্রোলেও থাকে, তার 4 থেকে 8 সপ্তাহ পরে আমি আবার ওই জিনিসটাকে তার টিএসএইচ FT4 করে দেখবো যে এটা আসলে ঠিক আছে কিনা। কারণ ফর্মুলেশন অনুযায়ী এই এল-থাইরক্সিনের যে কনসেন্ট্রেশন ভ্যারি করতে পারে, এটা কিন্তু প্রমাণিত। তাহলে ডোজ ইনক্রিমেন্ট কতটুকু করব? সাধারণত 12.5 to 25 মাইক্রোগ্রাম পার ডে, অর্থাৎ 25 মাইক্রোগ্রামের আমাদের ট্যাবলেট পাওয়া যায়। সেটা হলে আমরা 1/2 to 1 ট্যাবলেট পার ডে, অথবা 50 হলে 1/4 to হাফ ডে পার ডে। সাধারণত এর বেশি করি না। তারপরেও আমরা এর চেয়ে একটু অ্যাগ্রেসিভ ডোজ অ্যাডজাস্টমেন্ট করি কিছু সিনারিও, যেমন প্রেগনেন্সি। সেখানে আমাদের দেখা যায় যে পেশেন্ট একটা করে পাচ্ছে, পেশেন্টের টিএসএইচ 100-এর উপরে চলে গেছে, সেক্ষেত্রে আমাদের একটু র্যাপিড আরো বেশি ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কমন মিস্টেক ডান নট অনলি বাই জিপিস বাট অলসো মেনি স্পেশালিস্ট অলসো, সেটা হলো সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম। সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজমের ডায়াগনোসিসে এবং তার ট্রিটমেন্ট ফলো আপে দেয়ার ইজ নো রোল অফ টিএসএইচ মেজারমেন্ট। আমি আবার বলছি, সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজমে আমি যখন একটা পেশেন্টকে ফলো আপ করবো, তার চিকিৎসা, টিএসএইচ মেজারমেন্টের কোনো রোল নাই। প্লিজ do not advise THAs for a follow-up in central hypothyroidism cases. সেই ক্ষেত্রে আমাদের ফলো আপ করতে হবে হলো ফ্রি T4 অথবা টোটাল T4 দিয়ে। এটা আমাদের মনে রাখতে হবে। অনেকেই দেখা যাচ্ছে, বুঝে হোক না বুঝে হোক, দেখা যাচ্ছে যে পেশেন্ট সেন্ট্রাল হাইপোথাইরয়েড, অর্থাৎ যেমন শিহান সিনড্রোমের পেশেন্ট বা পিটুইটারি সার্জারির পেশেন্ট, তাকে অ্যাডভাইস করছে TSH FT4। ব্যস্ততার জন্য হতে পারে অথবা না জানার জন্য হতে পারে। এটা প্লিজ কেউ করবেন না। তো এটা আমাদের মনে রাখতে হবে। এবং ডোজ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখবেন, তার টিএসএইচ যাই থাকুক না কেন, আমাদের ডোজ অ্যাডজাস্টমেন্টের জন্য FT4 লেভেলকে আমাদের কনসিডার করতে হবে। যদি দেখি যে FT4 যদি আপার লিমিট অফ নর্মাল যে রেঞ্জ তার উপরের ভাগে থাকে, তাহলে ওই ডোজে চলবে। যদি নিচের দিকে অথবা FT4 কম থাকে, তাহলে ডোজ বাড়াতে হবে। আবার যদি দেখি না FT4 অনেক আপার লিমিটের চেয়ে বেশি, তাহলে আমাদের ডোজ কমাতে হবে। এই জিনিসটা আমাদের খুব কমন মিস্টেক, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ফলো আপের সময় তাহলে আমরা কি করব? ইউজুয়ালি প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের জন্য আমি আবার বলছি, সিরাম টিএসএইচ ইজ এনাফ। তবে এখন বলা হচ্ছে যে সাথে আমাদের ফ্রি T4 দেখা উচিত। কারণ আমি আবার এখানে বলি, TSH ইজ নট এ হরমোন সিক্রেটেড বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড। অর্থাৎ থাইরয়েড থেকে আমাদের কিন্তু TSH তৈরি হয় না। থাইরয়েড থেকে কি তৈরি হয়? থাইরয়েড থেকে ফ্রি T4 তৈরি হয়। আবার TSH অনেকগুলা কন্ডিশন আছে যেখানে একটা ইউথাইরয়েড পেশেন্টের ক্ষেত্রেও ভেরি করতে পারে। যেমন এক ধরেন আগের সপ্তাহে তার জ্বর ছিল, সিক ইউথাইরয়েডের জন্য TSH এর লেভেল অল্টার হতে পারে। সেই ক্ষেত্রে TSH শুধুমাত্র TSH মেজারমেন্ট অনেক সময় মিসলিডিং হতে পারে। সো আমরা যখন একটা পেশেন্টকে ফলো আপ করবো, সেই পেশেন্টকে আমরা TSH FT4 দুটাই দিব। আবার আরেকটা সিনারিও বলি, যেমন ধরেন একটা পেশেন্টকে আপনি থাইরয়েডের পেশেন্ট, হাইপোথাইরয়েড, প্রাইমারি হাইপোথাইরয়েড পেশেন্ট, সে লেভোথাইরক্সিন পাচ্ছে। দেখা যাচ্ছে যে পেশেন্ট খুব ভালো ছিল, মাঝখানে 1 মাস ওষুধ খায় নাই। এটা খুবই কমন যে রোগী ওষুধ খেতে নিজে বাদ দিয়ে দেয়। ভালো আছি, আগের সমস্যাগুলো ভালো হয়ে গেছে, সে ওষুধ বাদ দিয়ে দিল। আবার যখন ডাক্তারের কাছে আসবে, তখন সে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওষুধ খেয়ে তারপরে আসলো। এই রোগীকে যদি আপনি TSH দেখেন, তাহলে কি দেখবেন? সেক্ষেত্রে TSH অনেক বেশি।
কিন্তু তার FT4 কিন্তু এই পেশেন্টকে যদি দেখেন নর্মাল থাকবে। সো এই ধরনের সিনারিও অ্যাভয়েড করার জন্য আমরা সাধারণত TSH এবং FT4 দুইটাই দেখি। আরেকটা বলি যে FT4 খুবই সফিস্টিকেটেড মেজারমেন্ট, অনেক ল্যাবে এটা ভালোভাবে মাপতে পারে না। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি ফ্রি T4 নিয়ে সন্দেহ থাকে আপনারা টোটাল T4 করতে পারেন। কিন্তু কখনোই প্রাইমারি হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস বা ফলো আপের জন্য দয়া করে ফ্রি T4 এবং ফ্রি T3 এবং টোটাল T3 অ্যাডভাইস করেন না। এটা একটা আমি মানে কমন মিস্টেক অনেকেই করে, যে করি যখন থাইরয়েডের সবগুলা দেখি TSH T3 T4 সব করে নিয়ে আসে। এটা কখনোই দেখবেন না। দিস ইজ এ ওয়াস্টেজ অফ মানি, নাথিং এলস। এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, কখন রুগী এই হরমোন টেস্টের জন্য ব্লাডটা দিবে? Usually blood sample should be taken in the morning before taking thyroid tablet, অর্থাৎ যে ওই দিনে যে ডোজ ওটা খাওয়ার আগে রুগী যেন এই ব্লাড স্যাম্পলটা দেয়। এবং মনে রাখবেন এই ব্লাড স্যাম্পল দেওয়ার পরে যেন রুগীটা আবার ওষুধ খায়, ওই দিনের ওষুধ যেন আবার না বাদ দেয়। এবং ব্লাড স্যাম্পল খাওয়ার পরে সে যেন সকালে নাস্তাটা তার যে টাইম সেই টাইমে করে, এটা মনে রাখতে হবে। কতদিন পর পর আমি ফলো আপ করবো? আমি আগেই বলেছি যে একটা স্টেবল, যেমন ধরেন একটা পেশেন্টকে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা দিচ্ছেন, সে স্টেবল আছে একটা ডোজে 1.5 বড়ি অর্থাৎ 75 মাইক্রোগ্রাম খেয়ে সে স্টেবল আছে, তার থাইরয়েড TSH FT4 নরমাল। একে আপনি কতদিন পর পর ফলো আপ করবেন? যখন সে স্টেবল হবে, TSH টেস্টিং শুড বি রিপিটেড অ্যাট 6 months, দেন ইয়ারলি। এটা হচ্ছে রিকমেন্ডেশন। তারপরেও মনে রাখবেন more frequent testing is sometimes advisable to ensure and monitor compliance with therapy. এটা খুবই স্বাভাবিক যে আপনি একটা পেশেন্টকে থাইরয়েডের দেখলেন যে নরমাল, বললেন যে আপনি 1 বছর পর আবার টেস্ট করেন। পেশেন্টের অনেক সময় অনেক রোগী দেখবেন খাওয়া বাদ দিবে এবং তার যে ইরেগুলার হয়ে যেতে পারে। সেই জন্য পেশেন্টের যে কমপ্লায়েন্স এবং তার যে রেগুলার মনিটরিং, এটাকে এনহ্যান্স করার জন্য আপনি 3 থেকে 6 মাস পর পর আপনি তার অ্যাকর্ডিং টু কন্ডিশন আপনি তার এটা বা পেশেন্টের অ্যাকসেপ্টেন্স, পেশেন্টের ইকোনমিক কন্ডিশন, পেশেন্টের ফলো আপ করার অ্যাভেইলেবিলিটি, এটা মনে রাখবেন। পেশেন্ট অনেক অজপাড়াগায় থাকে এরকম হতে পারে, অথবা পেশেন্ট আপনার বড় কোনো শহরে থাকে, এটাও একটা ডিফারেন্স হতে পারে। তো এই ধরনের সিচুয়েশন মাথায় রেখে তার যে ফলো আপ শিডিউল, এটা আমাদের মাথায় রাখতে হয়। যখন স্টেবল হবে সাধারণত 3 থেকে 6 মাস পর পর তার ফলো আপ করা হয়। আবার এখানে দেখি যে সবার টার্গেটই একরকম। মনে রাখবেন যে TSH এর টার্গেট কিন্তু সবার একরকম না। আমরা বলি যে FT4 শুড বি ইন নর্মাল রেঞ্জ, TSH শুড অলসো বি উইদিন নর্মাল রেঞ্জ, এটা হলো আমাদের টার্গেট। কিন্তু এই নর্মাল রেঞ্জের মধ্যেও অনেক কথা আছে। তাহলে এই নর্মাল রেঞ্জের মধ্যে কারো TSH নিচের দিকে রাখতে হয়, কারো TSH উপর দিকে রাখতে হয়। দেখেন এখানে যে একটা থাইরয়েড ক্যান্সারের একটা পেশেন্ট, তার থাইরয়েডেক্টমি করা বা রেডিওআয়োডিন খাওয়ানো, ওই পেশেন্টের TSH এর টার্গেট কিন্তু কম হবে। অনেক সময় এই রোগীদের TSH বিলো নর্মাল রেঞ্জে হতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে, অর্থাৎ TSH তাকে সাপ্রেস রাখতে হয়। আর এটা হলো কিছু কিছু কন্ডিশন, যেমন ফিমেল যারা চাইল্ড বিয়ারিং পোটেনশিয়াল আছে বা প্রেগনেন্ট ওম্যান, এদের ক্ষেত্রে TSH টার্গেট শুড বি লোয়ার, অর্থাৎ ইট শুড বি লেস দেন 2.5। আবার একটা এল্ডারলি পেশেন্ট, এদের ক্ষেত্রে এত টাইট টার্গেট করার দরকার নাই, কিপ অ্যারাউন্ড দ্য আপার লিমিট অফ নর্মাল, এটা রাখলেই হবে। অনেক কোমরবিড কন্ডিশন আছে, এদের ক্ষেত্রে একটু লো টার্গেট অর্থাৎ নিচের দিকে রাখতে হয়, যেমন ডিপ্রেশন, প্ল্যান্ট সার্জারি যারা হবে, PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ওবেসিটি, NAFLD, এগুলা। আবার কিছু কিছু কন্ডিশন তাদের টার্গেট শুড বি এ বিট রিল্যাক্সড, যেমন অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস, হার্ট ডিজিজ, বিশেষ করে হার্ট ফেলিওর, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এদের এই সমস্ত কন্ডিশনে। ডিসলিপিডিমিয়া, ট্রান্সঅ্যামাইনাইটিস অর্থাৎ NAFLD যাদের থাকে, তাদের ক্ষেত্রে টার্গেটটা একটু নিচের দিকে রাখতে হয়। আবার যাদের যেটা আমি বলেছি যে বোন ডেনসিটি কম অর্থাৎ অস্টিওপেনিয়া সাজেস্ট, তাদের ক্ষেত্রে একটু উপরের দিকে টার্গেট রাখতে হয়। নন রেজলিউশন অফ সিমটম, অর্থাৎ একটা পেশেন্ট TSH লেভেল 4.5, ওর হাইপোথাইরয়েড সিমটম গুলো আছে, আপনি ওকে আরেকটু নিচে নামান, তাহলে দেখবেন অনেকের হাইপোথাইরয়েড সিমটম গুলা তার রেজলিউশন হয়ে যাবে। আবার একটা পেশেন্ট যেমন ব্রিটেল TSH, অর্থাৎ ব্রিটেল TSH মানে হচ্ছে যে TSH খুব উঠানামা করে, অর্থাৎ আপনি একটা ট্যাবলেট দিলে দেখা যাচ্ছে যে তার একটু বেড়ে যায়, আবার 1.5টা ট্যাবলেট দিলে কমে যায়। এদের ক্ষেত্রে টার্গেটটা এত স্ট্রিক্ট করার দরকার নাই। অ্যাটিটিউড থেরাপি, পেশেন্টের কমিটমেন্ট, পেশেন্ট ইজ হাইলি কমিটেড পেশেন্ট, ওয়েল মোটিভেটেড পেশেন্ট, এদেরকে আপনি TSH টার্গেটটা একটু নিচের দিকে রাখতে পারেন। আবার যারা দেখা যায় যে TSH নিচের দিকে রাখলে তাদের বুক ধরফরানি শুরু হয়ে যায়, তাদের ট্রেমর শুরু হয়ে যায়, এদেরকে টার্গেট একটু উপর দিকে রাখেন। ইভেন শীত গরমকালে বলা হয় যে টার্গেটটা একটু রিল্যাক্স করতে পারেন, আবার শীতকালে টার্গেট একটু কমের দিকে রাখতে, অর্থাৎ TSH টাকে একটু কমের দিকে রাখতে পারেন।
সো এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আপনি যে আপনার টিএসএইচ টার্গেট আপনি সেট করতে পারেন। যদি আমি একটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের পেশেন্টকে চিকিৎসা শুরু করি, সাধারণত তার যে সিমটম গুলা সে 2-3 সপ্তাহ পরেই তার একটু ক্লিনিক্যাল ভালো লাগা শুরু হয়। ওজন গুলা কমে, সাধারণত দেখা যায় 3 থেকে 5 কেজি ওজন কমে, কারণ নাও কমতে পারে, আবার অনেকের ওয়েট গেইনও হয়, এটা মনে রাখবেন। সবার একরকম রেসপন্স হবে না। পেরিঅরবিটাল পাফিনেস এগুলো খুব দ্রুত কমে যায়, কিন্তু স্কিন চেঞ্জ, হেয়ার চেঞ্জ, যে কোনো ইফিউশন এগুলো অনেক সময় লাগতে পারে, 6 মাস পর্যন্ত লাগতে পারে। সো কিছু কিছু পেশেন্ট আমি আগেও বলেছি এরা সিমটোমেটিক থাকতে পারে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের যে জন্য রোগী আপনার কাছে আসছিল চিকিৎসার জন্য, এদের নরমাল টিএসএইচ নরমাল হয়ে যাওয়ার পরেও তাদের এই সিমটম গুলা রয়ে যেতে পারে। আমি আবার বলেছি যে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে T4 T3 একটা কম্বিনেশন মে হ্যাভ রোল, দো দিস ইজ এটা একটা বিতর্কিত একটা বিষয়, তারপরেও হতে পারে। এবার আসি আমি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তো দেখে মনে হচ্ছে যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম মানে হলো যে সাবক্লিনিক্যালটা, যে হাইপোথাইরয়েডিজম সাবক্লিনিক্যাল মানে ক্লিনিক্যাল পর্যন্ত যায় নাই, দিস ইজ সাবক্লিনিক্যাল। বাট বিলিভ মি, এটা আসলে কোনো ক্লিনিক্যাল ব্যাপার না, দিস ইজ টোটালি নন ক্লিনিক্যাল ব্যাপার, অর্থাৎ দিস ইজ এ বায়োকেমিক্যাল, দিস ইজ বেসিক্যালি, অর্থাৎ আপনি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ইজ নট এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, দিস ইজ এ বায়োকেমিক্যাল ডায়াগনোসিস। অর্থাৎ আপনি টিএসএইচ টেস্ট করছেন, FT4 টেস্ট করছেন, টিএসএইচটা সামান্য একটু বেশি, সেটা যেটা দেখা যায় ইউজুয়ালি 20-এর নিচে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 10-এর নিচে থাকে, এবং টোটাল T4 বা ফ্রি T4 এটা নর্মাল রেঞ্জে থাকে। সাধারণত দেখা যায় টোটাল T4 বা ফ্রি T4 লোয়ার যে নর্মাল রেঞ্জ সেই দিকে থাকে, কিন্তু এটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে। দিস ইজ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাধারণত 3 to 8% পেশেন্টের ক্ষেত্রে এটা পাওয়া যায়। বেশিরভাগ কজ হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আর্লি হাশিমোটোস থাইরয়েডাইটিস, যেটা অটোইমিউন হাইপোথাইরয়েড ডিজিজ। এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম থেকে কিছুদিন পরে রোগী ওভার হাইপোথাইরয়েডিজম হয়ে যেতে পারে, এটা হলো মোস্ট কমন একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আর একটা বিষয় হলো যে এই সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম মে হ্যাভ সাম কার্ডিওভাস্কুলার রিস্ক, অর্থাৎ এর বিশেষ করে আমি আগেই বলেছি ডিসলিপিডিমিয়া, তাদের কার্ডিয়াক কন্ডাকশন দিলে অনেকগুলো প্রবলেম থাকতে পারে। আরো কিছু বিষয় হলো, আমি আবার বললাম যে এখানে যে যদিও আমরা বলছি ক্লিনিক্যাল থাকে না, দেয়ার মে বি সাম সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম এদের ক্ষেত্রে, তো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা কখন ডায়াগনোসিস করব সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম? বিফোর ডায়াগনোসিস ইউ মাস্ট এক্সক্লুড আদার কজ অফ মাইল্ডলি এলিভেটেড টিএসএইচ, অর্থাৎ টিএসএইচ এলিভেশন হওয়ার অনেক কজ আছে। মাইল্ড এলিভেশন অফ টিএসএইচ এর যে কজগুলো, স্পেশালি রিকভারি ফ্রম নন থাইরয়েডাল ডিজিজ, যেটাকে আমরা বলি সিকিউ থাইরয়েড ডিজিজ, এসএ ভেরিয়েবিলিটি, মনে রাখবেন যে থাইরয়েড হরমোন এসে টিএসএইচ এসে FT4 এসে সরি এটা খুবই সফিস্টিকেটেড আছে। এখন দেখা যায় যে গ্রামের বাজারেও টিএসএইচ মেজারমেন্ট হচ্ছে, এবং এগুলো অনেক ক্ষেত্রে আনরিলায়েবল হতে পারে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আবার টিএসএইচ এর এস এর অনেকগুলা মেথড আছে, এলাইজা আছে, সিএলআই আছে, রেডিওমিনিয়াস আছে, বিভিন্ন রকমের এসএ আছে। তো এই এসএ গুলোর সাথে একটার সাথে আরেকটা রেজাল্ট ভেরিয়েশন হতে পারে। কিছু অ্যান্টিবডি, হেটারোফিল অ্যান্টিবডি, এতে টিএসএইচ এর মেজারমেন্টের সাথে ইয়ে হতে পারে, এবং টিএসএইচ ফলসলি হাই হতে পারে। সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম আমি আগেই বলেছি, এই সমস্ত সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে টিএসএইচ লেভেল যদিও এখানে নরমালি কম থাকার কথা, কিন্তু আপনি টিএসএইচ লেভেল সামান্য বেশি পেতে পারেন, কিন্তু মনে রাখবেন সেটা 20 ক্রস করবে না, ডিউ টু প্রেজেন্স অফ সাম সাবস্টেন্স দ্যাট ইজ বায়োলজিক্যালি সিমিলার টু টিএসএইচ বাট দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ টিএসএইচ। আরেকটা কন্ডিশন সেটা হলো থাইরয়েড হরমোন রেজিস্ট্যান্স। তো মনে রাখবেন এই সমস্ত কন্ডিশন। সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা দুইটা স্যাম্পল অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস পর, মিনিমাম 1 মাস পর আমরা করব টু ডায়াগনোসিস এ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড কেস। এমনও অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে রোগী আসে টিএসএইচ লেভেল 8, FT4 নরমাল, রোগীকে পাঠানো হয়েছে একদম রিমোট এরিয়া থেকে যে আপনার থাইরয়েডের গুরুতর সমস্যা, আজকে যদি চিকিৎসা না নেন আপনার মৃত্যু অবধারিত, তো তাড়াতাড়ি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান, আপনাকে চিকিৎসা দিয়ে দেবে। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমি যে এটাই করি যে ঠিক আছে আপনি থাইরয়েডের সামান্য একটু প্রবলেম আছে, আপনি 1 মাস পরে আবার, যদি না রোগী প্রেগনেন্ট হয়, আমি আবার বলছি, সেই ক্ষেত্রে আমি বলি যে 1 মাস পরে আবার চেষ্টা করেন, যদি তখনও এই ধরনের প্রবলেম থেকে যায় সেই ক্ষেত্রে আপনাকে থাইরয়েডের চিকিৎসা লাগতে পারে।
সো মনে রাখবেন যে একটা রিপোর্টের উপরে কখনোই আপনারা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করবেন না। তো ডায়াগনোসিস করলেন, ডায়াগনোসিস করলে কি সবাইকে চিকিৎসা দিবেন সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম? অ্যান্সার ইজ নো। কখন চিকিৎসা দিবেন? মনে রাখবেন যদি টিএইচএইচ লেভেল 10 এর উপরে হয় আপনি চিকিৎসা দিবেন। এক্ষেত্রে আর অন্য কিছু দেখার দরকার নাই। অর্থাৎ টিএইচএইচ 10 এর উপরে FT4 বা টোটাল T4 নরমাল রেঞ্জে আছে, আপনি তাকে চিকিৎসা দিবেন এবং দুইবারই আপনি দুইটা ভ্যালুতে আপনি এটাকে পেয়েছেন, চিকিৎসা দিবেন। আবার আপনি একটা সিনারিও চিকিৎসা দিলে হলো যে টিএইচএইচ 10 এর ক্রস করে নাই, বাট এটা আপার রেঞ্জ, অর্থাৎ ধরেন কোনো ল্যাবে 5 হতে পারে, 5 থেকে 10 এর মধ্যে আছে, FT4 নরমাল রেঞ্জ। তখন আপনি কি করবেন? তখন অন্যান্য ফ্যাক্টর আপনি কনসিডার করবেন যে এটা কি চিকিৎসা দেওয়ার মতো না চিকিৎসা দেওয়ার মতো না। কি কি ফ্যাক্টর হলে আপনি চিকিৎসা দিবেন? যেমন প্রেগনেন্সি অথবা ইন্টেনশন টু প্রেগনেন্সি, অর্থাৎ একটা চাইল্ড বিয়ারিং এজের উমেন আপনার কাছে আসছে যার যে কোনো সময় প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর হলো ইনফার্টাইল উমেন, আর হলো PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারি, যেটা ওভুলেটরি ডিসফাংশন থাকে, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে চিকিৎসা দিতে হবে। গয়টার, অর্থাৎ গয়টার ইন্ডিকেটস এটা একটা থাইরয়েড প্যাথোলজি তার অনগোয়িং, সো তাকে চিকিৎসা দিতে হবে। আরেকটা হলো যে তার ইনসিপিয়েন্ট থাইরয়েড ফেলিওর, অর্থাৎ আপনি ধরেই নিচ্ছেন যে তার ভবিষ্যতে থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করবে। যেমন একটা পেশেন্টকে রেডিও আয়োডিন অ্যাবলেশন দেওয়া হয়েছে, অথবা একটা পেশেন্টকে পার্শিয়াল থাইরয়েডেক্টমি করা আছে। এই পেশেন্ট ভবিষ্যতে যে তার থাইরয়েড ফেলিওর হবে এটা তো অবধারিত। সো এই পেশেন্ট সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম নিয়ে আসছে, আপনি তাকে চিকিৎসা দিবেন। আরেকটা কন্ডিশন হলো অ্যান্টি-টিপিও পজিটিভ, অর্থাৎ অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি, স্পেশালি অ্যান্টি-টিপিও পজিটিভ, অ্যান্টি-টিজি পজিটিভ, দুটো যদি হতে পারে, এই ক্ষেত্রে আপনি তার চিকিৎসা দিবেন। বাচ্চাদের ক্ষেত্রে এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আপনার চিকিৎসা দেওয়াটাই সেফ। ইয়ং এজ, যেটা আমি বললাম, থেরাপিউটিক ট্রায়াল ফর পসিবল হাইপোথাইরয়েড সিমটমস, অর্থাৎ আপনি দেখলেন যে পেশেন্টের বায়োকেমিক্যালি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড এবং তার হাইপোথাইরয়েডের মতো কিছু ক্লিনিক্যাল ফিচার আছে। এই ক্ষেত্রে আপনি তাকে একটা ট্রায়াল হিসেবে দেখতে পারেন যে এই লেভোথাইরক্সিন দিলে তার হাইপোথাইরয়েডের যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ফিচার এগুলো তার রিজলভ করে কি না। যদি দেখেন যে না তার এই সিমটমগুলো রিজলভ করে যায়, তাহলে আপনি এইটা কন্টিনিউ করবেন। আর যদি দেখেন যে না হাইপোথাইরয়েডের চিকিৎসা দিলেন, টিএইচএইচ আরো কমালেন, তারপরেও তার এই রিজলভ করলো না সিমটম, সেই ক্ষেত্রে তার চিকিৎসা কন্টিনিউ করার দরকার নেই। মোড ডিজঅর্ডার যেমন বাইপোলার ডিজঅর্ডার, ডিপ্রেশন, এদের ক্ষেত্রে আপনি চিকিৎসা দিবেন। প্রোগ্রেসিভ টিএসএস ইনক্রিজ, যেমন ধরুন আপনি 1 মাস আগে টিএসএস দেখছিলেন 7, এবার টেস্ট করলে দেখলেন সেটা 9 হয়ে গেছে, অর্থাৎ অথবা 1 বছরের আগে একটা টিএসএস ছিল 5 দেখেছিলেন, যেটা লোয়ার আবার লিমিটের সামান্য একটু বেশি, এবার টেস্ট করে আসলো 5, এবং আবার রিপিটেড টেস্টে দেখলেন যে আবার 7-8 হয়ে গেছে। এই ধরনের কন্ডিশনকে আপনি চিকিৎসা দেন। 2টা টিএসএস ভ্যালু মোর দ্যান 8, পেশেন্ট প্রেফারেন্স, রুগী চাচ্ছে যে আপনি চিকিৎসা নিবে, সেক্ষেত্রে অনেক সময় পেশেন্টের ভ্যালুকে কনসিডার করা লাগতে পারে। ডিসলিপিডিমিয়া মে বি অ্যান ইন্ডিকেশন। সো এগুলো আসলে ইন্ডিকেশন, অনেকগুলা গাইডলাইন আছে, অনেকগুলা ভেরি করে। তো এই সমস্ত কন্ডিশনে সাধারণত আমরা চিকিৎসা দিয়ে থাকি। এবার আমরা বলবো যে একটা রেয়ার কন্ডিশন মিক্সিডিমা কোমা বা ম্যাক্সিডিমা ক্রাইসিস। দিস ইজ এ সিভিয়ার লাইফ থ্রেটেনিং হাইপোথাইরয়েডিজম, ডিকম্পেনসেটেড হাইপোথাইরয়েডিজম, এবং প্রায় অর্ধেক রোগী এক্ষেত্রে মারা যাবে। অনেকগুলা প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে, আমি ডিটেল যাব না। তো মনে রাখবেন যে মেইন যেটা, যে কোনো স্ট্রেসফুল কন্ডিশন ইনক্লুডিং ইনফেকশন, এই থাইরয়েডের প্রি এক্সিস্টিং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে এটাকে প্রভোগ করতে পারে, স্পেশালি ইন এল্ডারলি, এবং সিজনটা মনে রাখবেন শীতকালে। তো সাধারণত এই রোগীগুলো আসে একদম আনকনশাস বা সেমি কনশাস, এবং এদের ক্ষেত্রে পেশেন্টকে দেখবেন যে তার গ্রসলি মিক্সিডিমেটাস, এবং এই পেশেন্টগুলো হাইপোথার্মিয়া হতে পারে, কনভালশনে প্রেজেন্ট করতে পারে, এবং লাম্বার পাংচারে সিএসএফ প্রোটিন প্রেসার বাড়তে পারে। ট্রিটমেন্ট কি এদের ক্ষেত্রে? অবশ্যই আইসিইউ বেসড ট্রিটমেন্ট। গ্র্যাজুয়ালি তাকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হবে, কারণ এদের ক্ষেত্রে হাইপো ভেন্টিলেশন থাকে, হাইপোথার্মিয়া, হাইপোক্সিয়া সবই থাকে। এদের ক্ষেত্রে গ্র্যাজুয়ালি তাকে অক্সিজেন তাকে দিতে হবে, তাদের রিওয়ার্মিং করতে হবে, এবং তার কার্ডিয়াক যদি কোনো ইমিডিয়েট কোনো একুট ইমার্জেন্সি থাকে সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তার হাইপোটেনশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন করতে হবে, এবং এদেরকে আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস, থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে, এবং অনেককেই স্টেরয়েড দিতে হবে, স্পেশালি যদি তার সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম সাসপেক্ট করি। মনে রাখবেন এই সমস্ত কন্ডিশনে পেশেন্ট আনকনশাস থাকে, প্রেফারেবলি তাদেরকে যে লেভোথাইরক্সিন, এটা ট্রাইআয়োডোথাইরোনিন আইভি দেওয়া যেতে পারে। আমাদের দেশে সেটা পাওয়া যায় না, আমরা সাধারণত যে বড়ি ট্যাবলেট, এটা এনজি টিউবের মাধ্যমে আমরা দিয়ে থাকি।
এবার আসেন পেশেন্ট এডুকেশন, খুবই ভাইটাল। এই রোগীকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলে হবে না, কিছু কিছু জিনিস বলে বলে রাখতে হবে। প্রথমত বলবেন যে আপনি যে ওষুধটা খাচ্ছেন এটা ব্র্যান্ড আপনি চেঞ্জ করেন না, যদি না আপনার ডাক্তার আপনাকে বলে। এবং কখনোই এক্সপায়ার্ড ওষুধ খাবেন না। থাইরয়েডের যে ওষুধ এটা একটা অবশ্যই রুম টেম্পারেচারে, একটা ডার্ক এবং কোল্ড টেম্পারেচার যেখানে আছে, সেটা ড্রয়ার হতে পারে এরকম প্লেসে, কখনোই রান্নাঘরে বা বাথরুমে রাখা যাবে না, এটা মনে রাখবেন। কখন ওষুধটা খাবে, খুবই কমন মিস্টেক রুগীরা যেটা করে যে খাওয়ার আগে আমরা লিখি যে ওষুধ আহারের আগে খাবেন, রুগী করে কি যে ওষুধটা খেয়ে তার ব্রেকফাস্ট করে, এটা খুবই কমন প্র্যাকটিস, মনে রাখবেন। আমি সবসময় বলি যে সকালে ঘুম থেকে উঠে আপনি যে এই লেভোথাইরক্সিন ট্যাবলেট খেয়ে নেবেন, এবং ওষুধ খাওয়ার থেকে যে আপনি যে সকালে নাস্তা করেন এটার যে গ্যাপ, ইট শুড বি অ্যাটলিস্ট 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা আপনি একটা গ্যাপ দেবেন, তবে মিনিমাম গ্যাপ শুড বি আধা ঘন্টা, এটা মনে রাখবেন। যদি না আপনার ফিজিশিয়ান, যে আমরাই তো ফিজিশিয়ান, রোগীকে বলে দেবেন যে আপনার ডাক্তার যদি না বলে এই যে টাইমে বললাম এই টাইমে বলবেন। আপনারা একটু কনফিউজ হতে পারেন, বিশেষ করে যারা মেডিসিন ট্রেনি। ডেভিডসনে যেটা বলা আছে যে রাতের বেলা ডিনারের আগে শোয়ার সময় না, এটা আসলে আমাদের দেশের জন্য প্রযোজ্য না, আমি আবার বলছি। কারণ বাইরে ওয়েস্টার্ন কান্ট্রিতে ডিনার টাইম হলো 7 PM, 7টার পরে ওখানে কেউ ডিনার করে না। আমি আমার এক্সপিরিয়েন্স বলতে পারি, আমি আমি ইউরোপে এক ইয়েতে আমি 7টার পরে আমি আমার কটেজে গিয়েছিলাম, আমি ওই দিন ডিনার করতে পাইনি। তো মনে রাখবেন যে ওদের যে এবং তারা যদি ঘুমায় 10টার দিকে, তার মানে একটা অ্যাটলিস্ট 4-5 ঘন্টা ডিফারেন্স থেকে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, আমরা রাতে শোয়ার আগে খাই। সো ডিনার টাইম আমাদের জন্য মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না। অসুস্থ অবস্থায় বা ভ্রমণরত অবস্থায় অবশ্যই লেভোথাইরোক্সিন মিস করার কোনো সুযোগ নেই। কিভাবে খাবে, রোগী সাধারণত এটা হাত পরিষ্কার করে নেবে। বাইরে এটা আমাদের দেশেও পাওয়া যায়, বোতলে পাওয়া যায়। বোতলে যদি হয় ওটা নন টাচ টেকনিকে খাবে, অর্থাৎ ক্যাপের মধ্যে ঢেলে সরাসরি মুখে দেবে। ট্যাবলেটে হলে খুলে সরাসরি মুখে দেবে, টাচ না করে। খাবার কিভাবে খাবে মনে রাখবেন, এটা আমাদের একটি খুবই কমন। আপনার কাছে রোগী এসে বলবে যে আমার তো স্যার হরমোনের সমস্যা বা ম্যাডাম হরমোনের সমস্যা, আমি কি কি খাবার খাবো আর কি কি খাবার খাবো না। মনে রাখবেন, থাইরয়েড ডিজিজ ইটসেলফ, এটার জন্য খাবার আলাদা কোনো তালিকা নেই। অনেক ফিজিশিয়ান অনেকে বলতে পারে, কিন্তু সেটা আপনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়। মনে রাখবেন, এটা কোনো সকল গাইডলাইনে বলা আছে যে থাইরয়েড রোগের জন্য কোনো খাবার বর্জন করতে হবে বা কোনো খাবার অতিরিক্ত খেতে হবে, এরকম কোথাও রিকমেন্ডেশন নেই, এটুকু মনে রাখবেন। সো কেউ যদি বলে যে ফুলকপি বাঁধাকপি অমক টমক এটা খেতে পারবেন না, যেটা টোটালি বোগাস কথাবার্তা, এটা বলার কোনো সুযোগ নেই, মনে রাখবেন। তবে কি করবেন, মোস্ট পেশেন্ট উইথ থাইরয়েড ডিজিজ ক্যান কমফোর্টেবলি ইট ক্যাবেজ, কলিফ্লাওয়ার, আমি আবার বললাম, অ্যান্ড সয়া প্রোডাক্ট। তবে একটা জিনিস মনে রাখবেন, এই খাবারগুলা আপনার থাইরয়েড হরমোন যেটা, এটার অ্যাবজর্পশন ডিলে করতে পারে। সো তাই আপনি থাইরয়েড হরমোনের সাথে এই খাবারগুলোর ডিফারেন্স 1 ঘন্টা অ্যাটলিস্ট রাখবেন, যেটা আমি অলরেডি বলেই দিলাম যে খাবারের সাথে ডিফারেন্স 1 ঘন্টা হলে আপনার আর কোনো আলাদাভাবে মেজারমেন্ট নেওয়ার দরকার নেই। Avoid protein supplement within 1 hour of taking thyroxine, and similarly avoid high fiber consumption within 1 hour. So সিম্পলি যদি বলে যান যে সকালে ভোরে ঘুম থেকে উঠে, আরো ভালোভাবে বলতে পারেন যারা একটু বয়স্ক মানুষ, যে আপনি সকালে ভোরে উঠে যখন ফজর নামাজের সময় উঠবেন অথবা সকালে ভোরে উঠে পূজা করবেন, তখন আপনি ওষুধটা খাবেন। খুব স্পেসিফিক্যালি বলে দিলে রোগী মনে রাখতে পারে। তো এইটুকু কাউন্সিলিং আমাদের দরকার আছে। কনকমিটেন্ট মেডিকেশন, মনে রাখবেন যে অ্যান্টাসিড জাতীয় ওষুধ আপনি থাইরয়েডের বড়িতে খাবেন না, এবং আয়রন বা ক্যালসিয়াম ট্যাবলেট আপনি থাইরক্সিন বড়ির খাওয়ার 4 ঘন্টার মধ্যে খাবেন না। খুবই কমন মিস্টেক, সকালবেলা দেওয়া আছে থাইরক্স, সকালবেলা একটা আয়রন একটা ক্যালসিয়াম, রাতের বেলা একটা ক্যালসিয়াম একটা আয়রন দেওয়া আছে, খুবই কমন মিস্টেক, এটা করা যাবে না। যদি এই রোগীর আসলেও আয়রন ক্যালসিয়াম প্রয়োজন হয়, প্লিজ গিভ ইট আফটার অ্যাটলিস্ট 4 hour ডিফারেন্স উইথ লেভোথাইরোক্সিন ট্রিটমেন্ট। সো এটা আমার মনে রাখতে হবে। মনিটরিং, আমি আবার বলছি যে রেগুলার ফিজিশিয়ান যেভাবে আপনাকে রোগীকে বলবেন যে শিডিউল অনুযায়ী যেন সে এগুলা করে, এবং ওই দিনের থাইরয়েডের ডোজ আফটার টিএইচএস মেজারমেন্টের জন্য যে ব্লাড দিবে তারপর যেন নেয়। রোগী খাবার ভুলে যেতেই পারে, রোগী যখন সে একটা ট্যাবলেট ভুলে গেল, সকালে খেতে ভুলে গেছে, কি করবে, দিনের যখনই মনে হবে ওই সময় খেয়ে নেবে, প্রোভাইডেড ওই ওষুধ খাওয়ার 1-2 ঘন্টার মধ্যে কোনো কিছু সে খাবে না, এটা মনে রাখবেন। যদি ওই দিনও না মনে করতে পারে, পরের দিন ডাবল ডোজ খেতে পারে। এখানে আমি আরেকটা জিনিস বলি, কিছু পেশেন্ট পাবেন তারা হলো যে খুবই ভুলে যায়, সারাদিনেও ভুলে থাকে, মানে সপ্তাহে দেখা যায় যে 3-4 দিন তারা ভুলে গেছে ওষুধ খেতে। কিছু গবেষণা বলছে যে কেউ যদি 7 দিনের ওষুধ একসাথে খায়,
বিশেষ করে যেগুলো সাইকিয়াট্রিক পেশেন্ট, যেমন ডিপ্রেশন আছে, তার এই ধরনের পেশেন্ট আছে, এই ধরনের রোগীরা দেখবেন মিস্টেক হতে পারে। এই কেউ যদি সারা সপ্তাহের বড়ি 7টা বড়ি একদিনেও খায়, 7 দিনের ট্যাবলেট, তারপরেও তার খুব বেশি যে তার যে ক্লিনিক্যাল বা কেমিক্যালি যে থাইরয়েড প্রোফাইলে যে ডিফারেন্স, এটা খুব বেশি ডিফারেন্স হয় না। তারপরেও আমরা এই প্র্যাকটিসটা কখনোই করব না। দিস শুড বি কনসিডার অনলি বাই স্পেশালিস্ট, মনে রাখবেন। থাইরয়েড ভিজিলেন্স একটা বিষয়, এটা হলো যে রোগীকে বোঝাতে হবে যে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা একটা মানে লাইফ টাইম কন্ডিশন, অর্থাৎ আপনার যে রোগটা আছে এটা কখনো ভালো হয়ে যাবে না এবং এটা সারা জীবন খেয়ে যেতে হবে। এজন্য আপনি নিজে কখনো ওষুধটা বন্ধ করবেন না। নিজে ওষুধটার কিছু পেশেন্ট দেখবেন যে আমার থাইরয়েড রোগ বেড়ে গেছে, কিভাবে বুঝলেন? স্যার আমার ওজন বেড়ে যাচ্ছিল, আমার শরীরে আবার টায়ার্ড আসছিল, আমার ঘুম বেশি হচ্ছিল, পায়ে পানি আসছিল, আমি এই জন্য কি করেছি, থাইরয়েড আপনি 2টা করে দিয়েছিলেন, আমি এটা 3টা করে খাচ্ছি। খুবই কমন। বা 1.5টা করে দিয়েছিলেন, আমি 2টা করে খাচ্ছি। এই কাজটা রুগী কখনো নিজে নিজে করতে পারবে না। কোনো স্কোপ নাই যে রুগী তার সিমটম অনুযায়ী থাইরয়েড হরমোন তার ডোজ অ্যাডজাস্ট করবে। এটা খুবই ভালোভাবে বলে দিবেন এবং রুগীকে বলবেন আপনি অন্য কোনো ওষুধ খান কিনা, এটা আপনার মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। এবং আপনি যদি রেফারিং ডক্টর হন, আপনি যখন অন্য স্পেশালিটিতে রেফার করবেন, যেমন আপনি গাইনোকোলজিস্ট, আপনি যদি রেফার করেন যে এই রুগীতে থাইরয়েড হরমোন খাচ্ছে, আপনি অবশ্যই এটা মেনশন করবেন যে এই রুগী থাইরয়েড হরমোন খায়। প্রেগনেন্সিতে খুবই ইম্পর্টেন্ট জিনিস যে 2টা ঘটনাই ঘটে। একটা হলো যে কিছু পেশেন্ট আছে তারা যেহেতু বড়ি খাচ্ছে, প্রেগনেন্সিতে মনে করে যে ওষুধ খাওয়া তার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে, সব ওষুধ বন্ধ করে দেয়। এটা একটা খুবই কমন একটা প্রবলেম। এটা রোগীকে আগে থেকে কাউন্সিলিং করতে হবে, বিশেষ করে যারা চাইল্ড বেয়ারিং পটেনশিয়াল আছে বা প্ল্যানিং প্রেগনেন্সি, তাদেরকে বলবেন এই রোগী এই ওষুধ প্রেগনেন্সিতে সেফ এবং মানে আপনি যখন বুকের দুধ খাওয়া অবস্থাতেই সেফ, আপনার এবং মায়ের জন্য এটা কখনোই বন্ধ করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, রোগী হচ্ছে যে আপনি যদি এই বিশেষ করে যারা প্রেগনেন্ট কনফার্মেশন হবে, তাদেরকে বলতে হবে যে যখন আপনি প্রেগনেন্সি কনফার্মেশন হবেন, আপনি অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন ডাবল ডোজে ওষুধ খাবেন। অর্থাৎ একটা পেশেন্ট যদি প্রতিদিন 2টা করে বড়ি খায়, সে অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন, ধরি এটা প্রতি মঙ্গলবার বা প্রতি শুক্রবার, সে 4টা করে বড়ি খাবে। এই জিনিসটা মনে রাখবেন অ্যাজ সোন অ্যাজ প্রেগনেন্সি কনফার্মেশন হওয়ার সাথে সাথে। আরেকটা জিনিস বলবেন যে আপনি প্রেগনেন্সি কনফার্ম হওয়ার সাথে সাথে ইউ শুড কনসাল্ট উইথ ইউর ডক্টর। আপনি যাকে দেখাচ্ছেন থাইরয়েডের জন্য, তার সাথে আপনার একটা অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি নেবেন। এই কয়েকটা জিনিস আমাকে আগে থেকে তাকে বলে দিতে হবে, মনে রাখবেন। এখানে আমি একটু আরেকটা টার্ম বলবো, রিফ্রেক্টরি হাইপোথাইরয়েডিজম। মানে হচ্ছে যে আপনি থাইরয়েডের চিকিৎসা খুব ভালোভাবে করছেন, কিন্তু রোগীর আপনার যে থাইরয়েডের লেভেল, টিএইচএস লেভেল নর্মাল হচ্ছে না, বা তার FT4 লেভেলটা আপনাকে তার নর্মাল লেভেলে যাচ্ছে না। অনেকগুলা কারণ। কিছু হতে পারে যে পেশেন্ট ডিমোটিভেটেড, অর্থাৎ ওষুধ ঠিকমতো খাচ্ছে না, এটা একটা কমন কারণ। আরেকটা হতে পারে যে আপনার ডায়াগনোসিস ঠিক নেই, অর্থাৎ আপনি ডায়াগনোসিস করেছেন সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম, আপনি বারবার টিএইচএস দেখে আপনি ফলো আপ করছেন, এটা একটা প্রবলেম হতে পারে। আরেকটা হলো যে আপনার কোএক্সিস্টিং কন্ডিশনগুলো আপনার ঠিকমতো আপনি ট্রিট করেন নাই, অর্থাৎ তার ওবেসিটি আছে, তার থাইরয়েড রেজিস্ট্যান্স আছে, প্রেগনেন্সির সাথে রিলেশন আছে, এই জিনিসগুলো আপনি তার অ্যাড্রেস করেননি, এটা হতে পারে। সো এই জিনিসগুলো মনে রাখবেন। আরেকটা আমি আবার বললাম, ডিস্টারবেন্স ইন এসে। এখানে আমি বলি, এখানে অনেক হয়তো ডার্মাটোলজিস্ট আছেন। বর্তমানে কমন একটা সাপ্লিমেন্ট বায়োটিন বিভিন্ন রকমের ডার্মাটোলজিক্যাল ডিজিজে একটা কমন সাপ্লিমেন্ট, মনে রাখবেন। যদি বায়োটিন কন্টেনিং একটা পেশেন্ট, এই পেশেন্টের টিএইচএস হাই আসতে পারে, মনে রাখবেন। সো এই রোগীর ক্ষেত্রে আপনার মিসলিডিং হতে পারে যে আপনি তার ডোজ বাড়াই দিতে পারেন। সো এটা এই জিনিসটা সবসময় মনে রাখবেন। ড্রাগ ইনটেক, লেভোথাইরক্সিন, যেটা আমি বললাম যে অ্যাডারেন্স ঠিক নাই, অর্থাৎ তার খাওয়া দাওয়া ডিফারেন্স হতে পারে, সে খাবারের সাথে খেতে পারে, অন্য কোনো ওষুধের সাথে খেতে হতে পারে। ট্রু রিফ্রেক্টরি হাইপোথাইরয়েডিজমটা হচ্ছে যে আপনার সব ঠিক আছে, পেশেন্ট কমপ্লায়েন্ট, অন্য কোনো ডিজিজ নাই, সবকিছু ঠিক আছে, সে ঠিকভাবেই ওষুধ খাচ্ছে, বাট পেশেন্টের আপনি তার টিএইচএস এবং তার FT4 লেভেল যে এটা আপনি অ্যাটেইন করতে পারছেন না। এর কারণ হচ্ছে বিভিন্ন রকমের ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। ম্যাল অ্যাবজর্পশন হতে পারে যেমন সিলিয়াক ডিজিজ বা আদার। এই ধরনের ক্ষেত্রে দেখা যায় হায়ার ডোজ ইজ নেসেসারি, এটা মনে রাখবেন। রেনাল বা লিভার ইম্পায়ারমেন্টের সময় অনেক সময় এই ধরনের কন্ডিশন হতে পারে। কিছু কিছু ডিজিজ এবং ড্রাগস এই সমস্ত কন্ডিশন হতে পারে, যেমন আপনি কোনো এনজাইম ইন্ডিউসার ড্রাগ তাকে দিচ্ছেন, যেমন ফেনাইট্রয়েন বা এই টাইপের ড্রাগ, এগুলো থাইরয়েড হরমোনের মেটাবলিজম বাড়ায় দেয়। সো এই সমস্ত কন্ডিশনে আপনার এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন। সর্বশেষ যে টপিক, সেটা হচ্ছে যে কখন আপনি এন্ডোক্রাইনোলজিস্টকে রেফার করবেন। আমি আবার বলি,
হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আপনার এন্ডোক্রাইনোলজিক্যাল রেফারেল বেশিরভাগ ক্ষেত্রেই লাগবে না, যে কোনো ফিজিশিয়ান এটাকে ট্রিটমেন্ট দিতে পারেন। কিন্তু কখন মানে আপনার এন্ডোক্রাইনোলজি রেফারেল লাগবে একটু মনে রাখা দরকার, কারণ অনেক সময়ই যার রেফারেল লাগে তাকে রেফার করা হয় না, আবার দেখা যায় যার রেফারেল দরকার নাই সে রেফার হয়ে যাচ্ছে, এই জিনিসটা মনে রাখবেন। তো চিলড্রেন এবং ইনফ্যান্ট এই ক্ষেত্রে স্পেশাল কেয়ার লাগে। পেশেন্টস ইন হোম, it is difficult to render or maintain an youth arrested, pregnant, planning pregnancy, cardiac disease, presence of goiter, thyroid nodule or any structural disease in the thyroid, other endocrine disorders, especially central hypothyroidism যেটা pituitary disorder হয়, and adrenal disease যেমন Cushing's disease or Addison's disease. Unusual constellation of thyroid test result, অনেক সময় আমরা বলি যে ননসেন্স থাইরয়েড টেস্ট রিপোর্ট, অর্থাৎ একটা রিপোর্টের সাথে আরেকটা মিল নাই, টিএইচএস কম তো FT4 বেশি, FT4 কম তো সবগুলা বেশি, মানে একটা টেস্ট আপনি কোনোভাবেই কোনো ডিজিজ কন্ডিশন দিয়ে এটাকে কোরিলেট করতে পারবেন না, ইউ শুড রেফার। আনইউজুয়াল কজেস অফ হাইপোথাইরয়েডিজম সাচ এজ দোজ ইনডিউসড বাই ড্রাগস, যেমন হতে পারে অ্যান্টিথাইরয়েড ড্রাগস দিয়ে হতে পারে, গ্রেভস ডিজিজের ম্যানেজমেন্টে অনেক সময় যেটা হয়, দিস মে বি লিথিয়াম ইনডিউসড, মে বি এমিডারন ইনডিউসড অর আদার বায়োলজিক্স ইনডিউসড। সো এই সমস্ত কন্ডিশনে আপনার একটু এন্ডোক্রাইনারি স্পেশালিস্টের একটু কনসালটেশনের প্রয়োজন হতে পারে। সো আই থিঙ্ক দিস ইজ অল অ্যাবাউট টুডেস প্রেজেন্টেশন। আমি আজকের প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে, তো আমি আবার ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ কষ্ট করে শুনলেন। বেসিক্যালি আপনি যদি কেউ অডিয়েন্স ছাড়া স্পিকারের বলা এটা আসলে অর্থহীন। আমি মনে করি যে যারা শুনলেন দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস অফ টুডেস সেশন। আপনাদের সামান্যতম যদি এই প্রেজেন্টেশনে আপনি উপকৃত হন তাহলেই এই প্রেজেন্টেশন অবশ্যই সার্থক। তো আমি আবারও ধন্যবাদ জানাই বিডি ফিজিশিয়ানস, আমি আবারও ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় এহসান ভাই ফর দিস নাইস অ্যারেঞ্জমেন্ট, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অল। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, অত্যন্ত সাবলীল ভাষায় আমাদের সামনে সুন্দর একটি প্রেজেন্ট করলেন। আসলে কিছু মানুষের কথা শুনতে ইচ্ছা করে, কখনো ক্লান্তি বোধ আসে না। আমাদের আজকের শিক্ষাগুরু আমাদের শ্রদ্ধেয় স্যার তেমনই একজন মানুষ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আমরা আরো বেশি শুনতে চাই স্যারের কাছ থেকে, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আমরা আর স্যারের কাছ থেকে শুনতে পাচ্ছি না। কিছু কিছু মানুষের কথা শুনলে বারবার শোনার ইচ্ছাটা আরো প্রকট হয়ে ওঠে। আমাদের জ্ঞান পিপাসু মনের ক্ষুদ্র এক কোণে যে অনুসন্ধিৎসু যে আবেগটা বা ইচ্ছাটা লুকিয়ে আছে, সেই ইচ্ছাটা আরো বেশি জাগ্রত হয়। তেমনি একজন মানুষ হচ্ছে আমাদের ডাক্তার ABM কামরুল হাসান স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সদয় অনুমতি ক্রমে আমি এবার কোশ্চেন আনসার সেশনে যেতে চাই। আমাদের কমেন্ট বক্সে অসংখ্য মানুষ কোশ্চেন করেছে, তাদের জানার আগ্রহ আমাদেরকে অভিভূত করেছে। আমরা সবার কোশ্চেন হয়তো পড়তে পারবো না, তবে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন পড়বো এবং আমরা আমাদের স্যারের কাছ থেকে সেই কোশ্চেন গুলোর সায়েন্টিফিক অ্যান্সার প্রত্যাশা করব। স্যার, আমি শুরু করতে চাচ্ছি, আপনি অনুমতি দিলে স্যার। হ্যাঁ, শিওর। আচ্ছা স্যার, আমাদের একজন কমেন্ট বক্সে লিখেছেন, তার নাম হচ্ছে আমিন। তিনি লিখেছেন, ইনিশিয়ালি হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিসের সময় থাইরয়েড ফাংশন টেস্ট এর সাথে সাথে আমরা আর কি কি টেস্ট রিকমেন্ড করতে পারি পেশেন্টকে? স্যার যদি একটু উত্তর দিতেন। হ্যাঁ, তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনি থাইরয়েড রিলেটেড কোনো টেস্ট বাদে কি কি করতে চাচ্ছেন সেগুলো। সাধারণত আমরা এটা আপনি ডিপেন্ড করবে হচ্ছে তার ক্লিনিক্যাল সিনারিওর উপরে। যেমন ধরুন একটা থাইরয়েডের পেশেন্ট আপনার কাছে আসলো, যদি আমি বলি যে রুটিন টেস্ট করতে চান, একটা এল্ডারলি পেশেন্টে আপনি রুটিন টেস্ট যে বায়োকেমিক্যাল টেস্ট ইয়ারলি যেগুলো ফলো আপে করা উচিত সেগুলো আপনি সব করতে পারেন। একটা র্যান্ডম সুগার করতে পারেন, তার রেনাল ফাংশন অ্যাসেস করতে পারেন, একটা সিবিসি করতে পারেন, এবং এল্ডারলি পেশেন্টের একটা ইসিজি করতেই পারেন, ইউরিনারি করতে পারেন। দিস আর রুটিন টেস্ট। কোনো এক্সপ্লেনেশন এই রুটিন টেস্ট করার জন্য আসলে লাগে না। কিন্তু আপনি যখনই কোনো স্পেশাল টেস্ট করতে যাবেন, অবশ্যই সেটা নির্ভর করবে হচ্ছে তার অন্য কি প্রবলেম। যেমন ধরুন আমি আবার বলেছি কিছু স্পেশাল কন্ডিশন যেগুলো আছে, যেমন আমাদের সেটিং এ যেগুলো পাই সেগুলা হচ্ছে যে তার কার্ডিয়াক ডিজিজ থাকে। আমি যেগুলোর পেশেন্ট দেখি তার মধ্যে বিশেষ করে ফিমেল যদি হয়
ইনফার্টিলিটি রিলেটেড প্রবলেম, পলিসিস্টিক ওভারি রিলেটেড প্রবলেম, এই ধরনের পেশেন্ট থাকে। আপনি ক্লিনিক্যালি যদি আদার যে ডিজিজটা সাসপেক্ট করবেন, আপনি ওই ডিজিজেরই আপনি ইনভেস্টিগেশন করতে দিবেন, এটা একটু মনে রাখবেন। তবে হ্যাঁ, রুটিন টেস্ট বায়োকেমিক্যাল টেস্ট করতে আপনার মানে শুধু ডিজিজ প্রেজেন্স থাকতেই হবে, নট নেসেসারি, এগুলো আপনি যে কোনো সময় করতে পারেন। আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার আমরা আরেকটি কোশ্চেনে চলে যাচ্ছি, এটি করেছে আমাদের রানা মার্ফি, জনাব রানা মার্ফি এই কোশ্চেনটি করেছে। সেটি হচ্ছে আমাদের থাইরয়েড হরমোনের ডেফিসিয়েটের ফলে হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড হরমোন এক্সেস হলে আমরা তাকে বলি হাইপারথাইরয়েডিজম, বাট বোথ কন্ডিশনে কেন হাইপারটেনশন ডেভেলপ করে? এটা আসলে এই বিষয়টি জানতে চাই। আমি মলিকুলার লেভেলের এক্সপ্লেনেশনে যাব না, এটা একটা থিওরিটিক্যাল পার্ট। আমি প্র্যাকটিক্যাল জিনিসটা বলে, আমরা যেমন ধরি হাইপারথাইরয়েডিজম, যেটা এই কন্ডিশনে যেটা দেখা যায়, কমন সিনারিও ইজ হলো টাকিকার্ডিয়া আর হলো সিস্টোলিক হাইপারটেনশন, এটা হলো বেশি ডেভেলপ করে। অনেকগুলা কারণ আছে, আমি এগুলা বই আসলে লেখা আছে, আমি আমার মনে হয় এই ফোরামে এগুলা ডিটেল না আলোচনা করলে হবে। আর হাইপোথাইরয়েডিজমে যেগুলো ডেভেলপ করে সেটা হলো সাধারণত ব্রাডিকার্ডিয়া হয় এবং তার ডায়াস্টোলিক হাইপারটেনশন ডেভেলপ করে, এটা মনে রাখবেন। এটাও বিভিন্ন কারণ আছে। আমি আবার বলি যে দেয়ার ইজ চেঞ্জ ইন ভাস্কুলেচার, অর্থাৎ arterial resistance, there is a change in cardiac contractility, there is change in heart rate, there is change in cardiac output, অনেকগুলার বেসিক্যালি। এছাড়াও যে আমি আবার বললাম কিছুক্ষণ আগে এই স্লাইডে দেখিয়েছি যে আয়ন চ্যানেল যেগুলো, এদের উপরেও থাইরয়েড হরমোনের ইফেক্ট আছে। তো সবগুলা মিলেই তার যে হাইপারটেনশন ডেভেলপ করছে, এগুলোর পেছনে দায়ী। তো আমি মনে করি যে এগুলো আসলে ডিটেল আমি না বলে এটুকুতেই আমি উত্তরটা দিতে চাচ্ছি। ধন্যবাদ। জি স্যার। স্যার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের একজন দর্শক পার্থ ভট্টাচার্য নামে, তিনি কোশ্চেন করেছেন যে নিউলি ডিটেক্টেড ডায়াবেটিস মেলাইটাস এবং হাইপারটেনশন পেশেন্টের ক্ষেত্রে প্রাইমারি ইনভেস্টিগেশন হিসেবে আমরা থাইরয়েড ফাংশন টেস্টকে রিকমেন্ড করতে পারি কিনা? অবশ্যই পারি, অবশ্যই পারি। আমি আবার বলি যে আমরা যদিও বলছি যে আমাদের দেশে থাইরয়েড ডিজিজের প্রিভ্যালেন্স অ্যারাউন্ড 10%, এটা যদি আমাদের অ্যাজাম্পশন, তো কিছু কিছু ক্ষুদ্র গবেষণা আমার নিজেরও আছে। তো আমরা দেখলাম যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে প্রায় অ্যারাউন্ড 30% পেশেন্টের কোনো না কোনো থাইরয়েড ডিসফাংশন, এবং এরা অ্যাডাল্ট ছিল, মানে এরা কিন্তু মানে বাচ্চা বা না, এরা অ্যাডাল্ট থাইরয়েড ছিল। আবার পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমি আবার বললাম, এদের ক্ষেত্রেও থাইরয়েড ডিসফাংশনের হার অনেক বেশি। যদিও এটা আমাদের পপুলেশনের চেয়ে বেশি কিনা এটা আমি বলতে পারছি না, কারণ আমাদের ওরকম ডাটা নাই। তো আপনি যদি থাইরয়েড ফাংশনের টেস্ট একটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে করেন, এটা মানে কোনোভাবেই এক্সেস বা ভুল হবে না। এখানে আমি আমার প্রেজেন্টেশনে দেখিয়েছি, এটা আগের যে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশনও ছিল যে ফিমেল যার বয়স 50-এর বেশি এবং যার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে, তাকে আপনার থাইরয়েডের স্ক্রিনিং করতে হবে। তো এখন আর এই রিকমেন্ডেশনটা নাই, যদিও আমরা অ্যাজ এ পার্ট অফ ক্লিনিক্যাল সাসপিশন আমরা অনেক সময়ই একটা হলেও টিএসএস লেভেলটা আমরা এই সমস্ত রোগীর দেখে থাকি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের একজন দর্শক নীল লোহিত নামে, তিনি কোশ্চেন করেছেন একজন আনকনশাস রোগীর কি কি ফিচার থাকলে আমরা তাকে মিক্সিডেমিক কোমা হিসেবে চিন্তা করব? আচ্ছা, এটা হলো যে আনকনশাস পেশেন্টের এক্সট্রিম ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম, সাধারণত এই মিক্সিডিমা কোমা বা মিক্সিডিমা কোমা আসলে একটা মিসনোমার। আমি আবার বলি সব পেশেন্ট কিন্তু কোমা নাও থাকতে পারে, হ্যাঁ, এটাকে আমরা বলি মিক্সিডিমা ক্রাইসিস, বরং বেটার টার্ম। সো সবারই কোমা নাও থাকতে পারে। এই রোগীগুলো আমি আবার বলছি যে এই সমস্ত রোগীর ক্ষেত্রে সাধারণত আপনি হাইপোথার্মিয়া, অর্থাৎ তার পেরিফেরাল যে টেম্পারেচার, এটা কম পাবেন। সাধারণত হাইপোথার্মিয়া আমরা ডায়াগনোসিস করার জন্য কোর টেম্পারেচার দেখি, এটা একটা খুবই ড্রাইভিং একটা ফ্যাক্টর, মনে রাখবেন, এটা একটা বিষয়। দ্বিতীয় হলো এই রোগীগুলো সাধারণত এল্ডারলি হবে, সাধারণত ইয়াং পেশেন্ট সাধারণত হয় না। এদের ক্ষেত্রে ইউজুয়ালি একটা থাইরয়েডের ট্রিটমেন্টের একটা হিস্ট্রি আপনি পাবেন, অর্থাৎ এরা থাইরয়েডের রিপ্লেসমেন্ট পাচ্ছিল, সেটা হতে পারে ইনএডুকেট, এবং অনেক সময় একটা স্ট্রেস, যেমন একটা তার যে কোনো একটা সার্জারি, তার রিসেন্টলি সে রেডিও আয়োডিন খেয়েছে, অথবা থাইরয়েড সার্জারি হয়েছে, তার অন্য কোনো সার্জারি হয়েছে, অথবা তার যে কোনো একটা ইনফেক্টিভ এপিসোডের স্ট্রেস আছে, সেপ্টিসিমিয়ার একটা স্ট্রেসফুল কন্ডিশন আছে, আমি বলেছি আমার স্লাইডে, এগুলো পাবেন। তো এবং এদের ক্ষেত্রে বায়োকেমিক্যালি আপনি পেতে পারেন হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, মনে রাখবেন, হাইপোগ্লাইসিমিয়া অ্যান্ড হাইপোন্যাট্রিমিয়া, অর্থাৎ সোডিয়াম লেভেলটা কম পাবেন।
এবং অনেক পেশেন্ট যদি এরা এই রোগীর ক্ষেত্রে বায়োকেমিক্যালি আপনার কর্টিসল লেভেল দেখাটাও জরুরি, কারণ অনেক সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন পারে। সো এইগুলা যদি আপনি পান সেক্ষেত্রে আপনি সাসপেক্ট করতে পারেন যে দিস ইজ এ কেস অফ মিক্সিডিমা ক্রাইসিস। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমরা সর্বশেষ একটি প্রশ্ন নিতে চাচ্ছি, আমার মনে হয় আমাদের দেশের পার্সপেক্টিভের জন্য এই কোশ্চেনটা খুবই উপযোগী। এই কোশ্চেনটি করেছে অঙ্কন বণিক এবং কোশ্চেনটি হচ্ছে হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট প্রাইমারি হাইপোথাইরয়েডিজম ফ্রম সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম? কোশ্চেন। আমি আবার বলি যে ডেফিনেশন কিন্তু আমার এখানে বলা আছে যে প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি যে কোনো অর্গানের প্রাইমারি ডিজিজ মানে হচ্ছে ওই অর্গান ইটসেলফ, অর্থাৎ এখানে থাইরয়েড মানে হলো থাইরয়েড ডিসফাংশনের, যেটা থাইরয়েডের ইন্ট্রিনসিক ডিফেক্ট, অর্থাৎ ওই থাইরয়েডের যে কোনো ডিজিজ ওটার জন্য যেটা হাইপোথাইরয়েডিজম হবে দ্যাট ইজ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আর টারশিয়ারি বা সেকেন্ডারি, যেটা দুইটা মিলে আমরা বলি সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম, এটা মানে হচ্ছে যে দিস ইজ ডিফেক্ট অফ পিটুইটারি অর হাইপোথ্যালামাস, অর্থাৎ টিএইচএইচ ডিফেক্ট অর টিআরএইচএইচ ডিফেক্ট। টিআরএইচ ডিফেক্ট তার মানে হাইপোথ্যালামাস থেকে টিএইচএইচ আবার সরি টিআরএইচ এবং টিএইচএইচ হাইপোথ্যালামাস থেকে আসছে না বলেই থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটেড হচ্ছে না থাইরয়েড হরমোন প্রোডাকশনের জন্য, এই জন্য আমরা থাইরয়েড হরমোন লেভেলটা কম পাচ্ছি। তাহলে খুব সিম্পল, এখানে আমি যদি দেখি যে যেহেতু একটা ফিডব্যাক মেকানিজম আমরা জানি যে নেগেটিভ ফিডব্যাক, থাইরয়েডের হরমোন তৈরি হলে এর কাজটা হলো যে থাইরক্সিন এবং ট্রাইডোথাইরোনিন এটা পিটুইটারি লেভেল এবং হাইপোথ্যালামাসকে ইনহিবিট করে যাতে টিএইচএইচ আর টিআরএইচ তৈরি না হয়, অর্থাৎ কম প্রোডাকশন করে। অর্থাৎ তাহলে কি হবে, যদি আবার যদি টিএইচএইচ ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, সরি থাইরক্সিন বা টি3 ডেফিসিয়েন্সি হয় তাহলে টিএইচএইচ এবং টিআরএইচ সিক্রেশনটা বেড়ে যায়। এটা খুব এই বেসিক দিয়ে আমি দুটাকে আলাদা করব। যদি আমি দেখি যে 3T4 বা টোটাল T4 কম, টিএইচএইচটা বেশি, তার মানে ডিফেক্টটা আমার থাইরয়েডের মধ্যেই। পিটুইটারি যদি ডিফেক্ট থাকতো তাহলে তো তার টিএইচএইচ বাড়তে পারতো না। ক্লিয়ার? তো এটা হলো যে দিস ইজ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আর যদি দেখি যে টিএইচএইচটা কম আবার FT4 কম, অর্থাৎ FT4 কমে গেছে, আমরা নরমালি জানি কি FT4 যদি কমে যায় তাহলে থাইরয়েড থেকে টিএইচএইচটা বাড়বে, অর্থাৎ এটা একটা থাইরয়েড হরমোনটাকে এটা এই যে কমে গেল এটাকে ওভার ড্রাইভ করে এটাকে ওভারকাম করার চেষ্টা করবে। এখন টিএইচএইচ কমে গেছে কিন্তু টিএইচএইচটা আর বাড়ছে না, তার মানে কি ডিফেক্টটা হচ্ছে আমার পিটুইটারিতে। খুব সিম্পল। সাধারণত এই দুইটা টেস্টের মাধ্যমে, অর্থাৎ টিএইচএইচ বেশি FT4 কম প্রাইমারি, FT4 কম টিএইচএইচ কম অথবা নর্মাল, আবার বলি অথবা নর্মাল এমনকি সামান্য একটু বেশি, যেমন 10 ক্রস করে না সাধারণত, এই সমস্ত কন্ডিশনকে আমরা বলি সেন্ট্রাল। সো এটা এটুকু মনে রাখি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। করোনা মহামারীর এই সময়ে আপনার মূল্যবান সময় থেকে আপনি একাধারে রয়েছেন করোনা যুদ্ধের মতো একটি সংক্রামক ব্যাধির বিরুদ্ধে ফ্রন্টলাইনের যোদ্ধা, আবার একাধারে আমাদের সাথে আমাদের মতো আন্ডারগ্রেড লেভেলের স্টুডেন্টদের জন্য জ্ঞানের মশাল হাতে জ্বলন্ত এক জ্ঞান প্রতিভা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। পাশাপাশি আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আবারও ধন্যবাদ দিচ্ছি বিডি ফিজিশিয়ান্স এর মেইন কর্ণধার আমাদের শ্রদ্ধেয় ডক্টর এহসান স্যারকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, যার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সমস্ত মেডিকেল শিক্ষার্থী, সমস্ত জুনিয়র চিকিৎসক সমাজ অত্যন্ত উপভোগ্য কিছু মেডিকেল লার্নিং সেশন উপভোগ করতে পারছি। ধন্যবাদ সবাইকে স্যার। স্যার আমি আপনার অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জি আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন আমাদের জন্য।